আগের দিন আমরা পড়েছিলাম সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টে, একদম আমরা পলিনেশন পর্যন্ত পড়েছিলাম। আর আজকে একদম খুব গুরুত্বপূর্ণ একটা অংশ পড়বো, ঠিক আছে? তো সেটা হলো এমব্রায়োলজি। মানে যখন ডাবল ফার্টিলাইজেশন হয়, আমরা জানি যে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে কি হয়, ডাবল ফার্টিলাইজেশন হয়, দ্বিনিষেক হয়। তো কিভাবে সেই ডাবল ফার্টিলাইজেশন হয়, তার সঙ্গে সঙ্গে এমব্রায়ের কিভাবে ডেভেলপমেন্ট হয়, এমব্রায়োলজি কিন্তু খুব বোঝার আছে। হ্যাঁ, এই পর্যন্ত আমরা পড়েছিলাম। ইমাসকিউলেশন আমাদের পড়া হয়ে গেছে, তাই তো? ব্যাগিং, আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন, এগুলো সব পড়া হয়ে গেছে। তো আজকে আমরা পড়বো একদম প্রথম যেটা অ্যাঞ্জিওস্পার্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক ফিচার্স যেটা, তো সেটা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো এই ডাবল ফার্টিলাইজেশন কিন্তু অন্য কোনো প্ল্যান্টসে দেখা যায় না এক্সেপ্ট অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম ছাড়া অন্য কোনো প্ল্যান্টসের ক্ষেত্রে কিন্তু আমরা ডাবল ফার্টিলাইজেশন দেখতে পাই না। ক্লিয়ার? ডাবল ফার্টিলাইজেশন মানে কি? দ্বিনিষেক। দেখ, বলছে আফটার এন্টারিং ওয়ান অফ দ্য সাইনার্জিডস। এক্ষেত্রে ওয়ান অফ দ্য সাইনার্জিড বলতে আমরা কি বলতে চাইছি? এক্ষেত্রে মেল গ্যামেট। দেখ, আগের দিন আমরা কি পড়েছিলাম যে গ্যামেট প্রধানত দুই রকম হবে যখন মেল গ্যামেটোফাইটের যখন ডেভেলপমেন্ট হয়। এখানে দেখ এক্সাইন, এই যে এখানে আমরা কি দেখেছিলাম যে যখন পোলেন টিউবের ডেভেলপমেন্ট হচ্ছে, যখন এটা হচ্ছে পোলেন, ঠিক আছে? তো এই পোলেন কি হচ্ছে, স্টিগমাতে পড়ছে। যখন স্টিগমাতে পড়ে তখন পোলেনের দুটো কভারিং থাকে, একটা এক্সাইন আর একটা ইনটাইন। তখন এই ইনটাইন কি হয়, ইনটাইন অনেক বড় হয়, কারণ স্টিগমা থেকে যে ফ্লুইড যেগুলো সিক্রেটেড হয় সেগুলো ইনটাইন অ্যাবসর্ব করে এবং ইনটাইন ক্রমশ বাড়তে থাকে। এবং তার ফলে এখানে প্রধানত দুটো গ্যামেট তৈরি হয়, একটা ছোট মেল গ্যামেট আর একটা হচ্ছে বড় মেল গ্যামেট, ঠিক আছে? দুটো গ্যামেট তৈরি হয়, একটা ছোট আর একটা হচ্ছে বড়। এবং এই যে গ্যামেট যেটা তৈরি হচ্ছে নিউক্লিয়াস, এটা ভেজিটেটিভ সেল থেকে তৈরি হচ্ছে, ঠিক আছে? এর সাথে সাথে আরো কি আছে? আচ্ছা, জেনারেটিভ সেল থেকে তৈরি হচ্ছে। আর এদিকে দেখ ভেজিটেটিভ সেলের নিউক্লিয়াস আছে, ঠিক আছে? তো ভেজিটেটিভ সেলের নিউক্লিয়াস আছে, আর আমরা দেখছি যে জেনারেটিভ সেল বা টিউব সেল থেকে দুটো গ্যামেট তৈরি হচ্ছে, একটা ছোট মেল গ্যামেট আর একটা বড় মেল গ্যামেট। তাহলে অ্যাকচুয়ালি দুটো মেল গ্যামেট কিন্তু এক্ষেত্রে তৈরি হয়। এটুকু বুঝতে পেরেছিস? কটা মেল গ্যামেট তৈরি হচ্ছে? দুটো মেল গ্যামেট তৈরি হচ্ছে। এবার দেখো, বলছে আফটার এন্টারিং ওয়ান অফ দ্য সাইনার্জিডস, যখন একটা সাইনার্জিডস বা সহকারী কোষের মধ্যে যখন ঢোকে, দ্য পোলেন টিউব রিলিজ টু মেল গ্যামেট ইন্টু দ্য সাইটোপ্লাজম অফ দ্য সাইনার্জিড। তখন যে সাইনার্জিড আছে তার সাইটোপ্লাজমের মধ্যে পোলেন টিউব কি করে, দুটো মেল গ্যামেটকে রিলিজ করে দেয় এবং দুই ধরনের ফিউশন বা ফার্টিলাইজেশন হয়। তো সেই জন্য এটাকে আমরা বলবো ডাবল ফার্টিলাইজেশন। একটু আমরা ছবির সাহায্যে ব্যাপারটা দেখি। এখানে দেখো, তো আমরা যখন এমব্রায়ো স্যাক দেখেছিলাম, তো এমব্রায়ো স্যাকের একদম সেন্টারে আমরা দেখেছিলাম সেন্ট্রাল সেল আছে, মানে কেন্দ্রীয় যে সেল আছে সেখানে দুটো নিউক্লিয়াস থাকে, দুটো পোলার নিউক্লিয়াস। আর এখানে একটা এগ সেল থাকে। এখানে কি সেল থাকে? এগ সেল থাকে। আর এগ সেলের সঙ্গে আমরা দেখেছিলাম সাইনার্জিডস থাকে। তাহলে এই পোলেন টিউব একটা সাইনার্জিডস এর সঙ্গে যুক্ত হয় এবং সেখানে কি করে, সেখানে তখন সে তার দুটো মেল গ্যামেটকে সেখানে রিলিজ করে দেয়। যখন দুটো মেল গ্যামেটকে রিলিজ করে, তাহলে একটা মেল গ্যামেট এগের সঙ্গে যুক্ত হয় এবং তার ফলে সেটা ডিপ্লয়েড জাইগোট তৈরি করে। আর একটা যে মেল গ্যামেট আছে সেটা এই পোলার নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়। দেখ, পোলার নিউক্লিয়াস কি N+N, ঠিক আছে? এবং তার সঙ্গে যখন আর একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস যুক্ত হবে তখন ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি হচ্ছে, ঠিক আছে? তখন কি তৈরি হবে? ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। এই যে এন্ডোস্পার্ম আছে এটা প্রধানত এমব্রায়োকে খাবার যোগান দেয়। তাহলে যেহেতু দুই ধরনের ফার্টিলাইজেশন হচ্ছে, সেই জন্য অ্যাঞ্জিওস্পার্মের ফার্টিলাইজেশন প্রসেসকে আমরা বলবো ডাবল ফার্টিলাইজেশন। দেখ, বলছে লার্জ মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট, প্রথমে সব থেকে বড় যে মেল গ্যামেটটা আছে সেটা ফিমেল গ্যামেটের সঙ্গে যুক্ত হয় এবং তার ফলে একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি হয় এবং জাইগোট থেকে এমব্রায়োর ডেভেলপমেন্ট ঘটে। এবার দেখ, আর ছোট যে মেল গ্যামেটটা আছে, ছোট্ট মেল গ্যামেটটা এবার দুটো পোলার নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয় এবং যেহেতু দুটো পোলার নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে পোলার নিউক্লিয়াস দুটোই কিন্তু N+N। তাহলে এক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা ট্রিপ্লয়েড একটা সেল পাবো। তো তাকে আমরা বলবো প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। এন্ডোস্পার্ম হচ্ছে শস্য যেটা এমব্রায়োকে পুষ্টি যোগান দেয়। তাহলে এখান থেকেই তৈরি হবে প্রাইমারি এন্ডোস্পার্ম সেল। যেহেতু দুই ধরনের এখানে ফার্টিলাইজেশন হচ্ছে, সেই জন্য অ্যাঞ্জিওস্পার্মের ফার্টিলাইজেশনকে আমরা বলবো ডাবল ফার্টিলাইজেশন। তো এখানে দেখ, এই ডাবল ফার্টিলাইজেশনের দুটো নাম আছে, একটা সিনগ্যামি আর একটা হচ্ছে ট্রিপল ফিউশন। বলছে ওয়ান মেল গ্যামেট ফিউজ উইথ দ্য এগ সেল টু ফর্ম দ্য ডিপ্লয়েড জাইগোট। আমরা কি দেখলাম? একটা মেল গ্যামেট এগ সেলের সঙ্গে যুক্ত হচ্ছে। কোন ধরনের মেল গ্যামেটটা? বড় না ছোট? তাহলে এক্ষেত্রে কোন মেল গ্যামেট যুক্ত হচ্ছে? লার্জ মেল গ্যামেট, ঠিক আছে?
তাহলে লার্জ মেল গ্যামেট যখন ফিমেল গ্যামেটের সঙ্গে যুক্ত হচ্ছে তখন কি তৈরি হচ্ছে, তখন একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি হচ্ছে যেটাকে বলা হয় সিনগ্যামি। আর ট্রিপল ফিউশন কাকে বলে, দ্য আদার মেল গ্যামেট, যে ছোট মেল গ্যামেট মুভ টুয়ার্ডস দ্য টু পোলার নিউক্লিয়াস অফ দ্য সেন্ট্রাল সেল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল সেল আছে, সেন্ট্রাল সেলের মধ্যে দুটো পোলার নিউক্লিয়াস আছে, আরো একটা মেল গ্যামেট কি হচ্ছে এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখ রেড কালারে আমরা মানে প্রধানত এই যে কালার এখানে দেওয়া আছে আর কি, তাহলে দুটো পোলার নিউক্লিয়াস সেন্ট্রাল সেলের সঙ্গে যুক্ত হচ্ছে এবং ফিউজড উইথ দেম টু ফর্ম দ্য প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। সেন্ট্রাল সেল আফটার ট্রিপল ফিউশন, এই ট্রিপল ফিউশনের পরে তারপরে সেটা প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াসে পরিণত হয় অ্যান্ড ডেভেলপ ইনটু দ্য এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম মানে হচ্ছে সিম্পলি শস্য। মনে কর ধর এখানে একটা এমব্রায়ো আছে, তো সেই এমব্রায়োটা কার থেকে খাবার নেবে, এন্ডোস্পার্মের থেকে খাবার নেবে। ঠিক আছে, তাহলে এন্ডোস্পার্মের যে সেলগুলো সমস্ত সেল কিন্তু ট্রিপ্লয়েড হবে। ঠিক আছে, তাহলে প্রোভাইড নিউট্রিশন টু দ্য এমব্রায়ো। সুতরাং ডাবল ফার্টিলাইজেশন ইজ ইউনিক টু দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ডাবল ফার্টিলাইজেশন দেখলাম, ফার্টিলাইজেশনের পরে যে ঘটনাটা ঘটবে তো সেটা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট, মানে আফটার ফার্টিলাইজেশন কিছু ঘটনা ঘটবে তো তাকে আমরা বলবো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। আফটার ডাবল ফার্টিলাইজেশন কি হবে, এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট, এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে এমব্রায়ো ডেভেলপমেন্ট। এন্ডোস্পার্মের ডেভেলপমেন্ট কোথা থেকে হচ্ছে, এন্ডোস্পার্মের যখন ডেভেলপমেন্ট হয় এবং এমব্রায়োর ডেভেলপমেন্ট হয়, তাহলে আফটার ফার্টিলাইজেশন দুটো ডেভেলপমেন্ট আমরা পড়বো। একটা হচ্ছে শস্যের কিভাবে ডেভেলপমেন্ট হয় এবং এমব্রায়োর কিভাবে ডেভেলপমেন্ট হয়, এই দুটো আমরা পড়লাম। এবং তার সঙ্গে সঙ্গে ম্যাচুরেশন অফ দ্য ওভিউল ইনটু দ্য সিড। আমরা আগের দিন কি দেখেছিলাম, এখানে ধর ওভারি আছে, ওভারির মধ্যে ওভিউল আছে, তাহলে এই ওভিউলটা কিসে পরিণত হবে, সিডে পরিণত হবে, আর ওভারি যেটা ফ্রুটসে পরিণত হবে। তাহলে চারটে ঘটনা আমরা পরপর দেখব পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টে। তো এই সমস্ত ঘটনাকে আমরা বলবো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। সুতরাং আফটার ফার্টিলাইজেশন এন্ডোস্পার্মের ডেভেলপমেন্ট হয়, এমব্রায়োর ডেভেলপমেন্ট হয়, এটা একটা ঘটনা। 2 নম্বর এমব্রায়োর ডেভেলপমেন্ট হয়। 3 নম্বর কি, ওভিউল থেকে সিড তৈরি হয়, বীজ তৈরি হয়। আর 4 নম্বর হচ্ছে ওভারি থেকে আমরা ফল পাবো। তো কিভাবে পাবো এগুলো সেটাই আমরা প্রধানত মেইনলি পড়বো। দেখো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে এন্ডোস্পার্মের ডেভেলপমেন্ট। তো এনজিওস্পার্মের ক্ষেত্রে এন্ডোস্পার্মের ডেভেলপমেন্ট ফর্মড বিফোর এমব্রায়ো ডেভেলপমেন্ট, মানে এমব্রায়ো তৈরি হওয়ার আগেই কিন্তু তাকে খাবার দেওয়ার জন্য এন্ডোস্পার্মের ডেভেলপমেন্ট হয়ে যায়। ঠিক আছে, এন্ডোস্পার্মের ডেভেলপমেন্ট কখন হয়, এমব্রায়োর ডেভেলপমেন্টের আগে। প্রোভাইড এনার্জি ফর এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, এটা কি করে, এটা এমব্রায়োনিক ডেভেলপমেন্টের জন্য এনার্জি দেয়। দ্য সেলস অফ দিস টিস্যু ফিল্ড উইথ দ্য রিজার্ভ ফুড মেটেরিয়াল। আমরা কি দেখলাম, এখানে ট্রিপ্লয়েড যে এন্ডোস্পার্ম তৈরি হয়েছে সেটা সেল দিয়ে তৈরি হয়, তাহলে সেই সেলের মধ্যে কি থাকে, খাবার সঞ্চিত থাকে। কি কি খাবার সঞ্চিত থাকে, প্রোটিন থাকে, অয়েল থাকে এবং স্টার্চ থাকে। তাহলে এই সমস্ত খাবারগুলোই কিন্তু এমব্রায়ো গ্রহণ করে। তো সিড বা বীজ আমরা প্রধানত 2 ধরনের বীজ দেখি, একটা নন এন্ডোস্পার্মিক সিড আর একটা এন্ডোস্পার্মিক সিড। কিছু কিছু সিড থাকে, সিডের মধ্যে কি থাকে, সিডের মধ্যে এমব্রায়ো থাকে আর এমব্রায়োর খাবার থাকে। আমরা যে একটা ফলের যে দানা দেখি না, তো দানার বাইরের দিকে একটা কভারিং থাকে, তার মধ্যে এমব্রায়ো বা ভ্রূণ থাকে, আর সেই ভ্রূণকে খাবার দেওয়ার জন্য খাদ্য থাকে, এবং সেই খাবার এন্ডোস্পার্ম হতে পারে। আর কি হতে পারে দেখো, তাহলে যে সমস্ত সিড আমরা কি দেখলাম যে সিড যেটা থাকে, তো সেই সিডের মধ্যে এমব্রায়ো যেমন থাকে, তো এমব্রায়োর ফুড থাকে। ঠিক আছে, তাহলে দেখ নন এন্ডোস্পার্মিক সিড কাকে বলে, বলছে এন্ডোস্পার্ম ইজ কমপ্লিটলি কনজিউমড বাই দ্য ডেভেলপিং এমব্রায়ো বিফোর সিড ম্যাচুরেশন। তার মানে একটা এখানেও কিন্তু এন্ডোস্পার্ম থাকে, কিন্তু সিড তৈরি হওয়ার আগে এমব্রায়ো সম্পূর্ণরূপে সেই এন্ডোস্পার্মকে গ্রহণ করে নেয়। ঠিক আছে, সেই জন্য এদেরকে আমরা বলবো অশস্যল বীজ বা নন এন্ডোস্পার্মিক সিড। তাহলে এখানে দেখ এন্ডোস্পার্মের ডেভেলপমেন্ট ঘটে, কিন্তু সিড ম্যাচিওর করার আগে টোটাল এন্ডোস্পার্ম কিন্তু কনজিউম করে নেয় এমব্রায়ো। সেই জন্য আমরা সিডের মধ্যে কোনো এন্ডোস্পার্মকে দেখতে পাই না, কিন্তু এন্ডোস্পার্ম তৈরি হতেই হবে। তাহলে সিডের মধ্যে যদি এন্ডোস্পার্ম যদি থেকে যায় তখন তাকে বলে এন্ডোস্পার্মিক সিড, আর সিডের মধ্যে যদি না থাকে তখন তাকে আমরা বলবো নন এন্ডোস্পার্মিক সিড। কিন্তু তার মানে এটা নয় যে নন এন্ডোস্পার্মিক সিডে এন্ডোস্পার্ম ছিল না, এটা ছিল, কিন্তু এমব্রায়ো সেটাকে খেয়ে নিয়েছে। কোন ক্ষেত্রে আমরা দেখতে পাবো, মেজর ডাইকট কিছু দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে যেমন পি, মটর, গ্রাউন্ডনাট এবং বিন, এগুলো নন এন্ডোস্পার্মিক সিড। আর মোনোকট আছে অর্কিড, অর্কিড হচ্ছে নন এন্ডোস্পার্মিক সিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই এক্সাম্পলগুলো পড়বি। অলসো নোন এজ নন অ্যালবুমিনাস সিড। নন এন্ডোস্পার্মিক সিডকে আমরা নন অ্যালবুমিনাস সিড বলবো, মানে আমি যা লিখেছি কোনো অংশ বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, সবকিছু এনসিইআরটির সঙ্গেই কিন্তু করা আছে, কোনো লাইন কোনো ওয়ার্ড এক্ষেত্রে বাদ দেওয়া যাবে না।
আর এন্ডোস্পার্মিক সিড কি, এন্ডোস্পার্ম পারজিস্ট ইন দ্য ম্যাচিওর সিডে পারজিস্ট করে। এন্ডোস্পার্ম ইউজড ডিউরিং দ্য সিড জার্মিনেশন। দেখ একটা সিড যখন জার্মিনেট করবে, একটা মানে গাছ থেকে যখন ছোট একটা শিশু উদ্ভিদ যখন তৈরি হবে, তখন সেই এন্ডোস্পার্মটা ইউটিলাইজ হয়। যেমন কোথায় আমরা দেখতে পাবো, ক্যাস্টরে দেখতে পাবো, কোকোনাটে দেখতে পাবো, মেজর মনোকট যেমন গম, ভুট্টা, বার্লি, সানফ্লাওয়ার, তো এগুলোতে আমরা এন্ডোস্পার্মিক সিড দেখতে পাবো, যেগুলোকে বলা হয় শস্যল বীজ। ঠিক আছে, এবার দেখো বলছে একটা সিডকে যদি আমরা দেখি, যেটা বলছিলাম যে একটা দানা, তুই ধর একটা ফল খাচ্ছে, সেই ফলের যে দানা যেটাকে সিড বলা হয়, তো সিডের ভেতরে অ্যাকচুয়ালি কি থাকে, দেখ সিডের মধ্যে একটা হিউজ প্রবাবিলিটি থাকে একটা গাছ তৈরি হওয়ার। তো সিডের বাইরের দিকে যে কভারিং থাকে, তো তাকে আমরা বলবো সিড কোট। আবার সিডের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এন্ডোস্পার্ম দেখতে পাচ্ছি। তাহলে এটা কিন্তু প্রকৃতপক্ষে এন্ডোস্পার্মিক সিড। কেন? কারণ এর মধ্যে এখনো এন্ডোস্পার্ম আছে, আর এর ভেতরে কি আছে, এমব্রায়ো আছে। ঠিক আছে, তাহলে একটা সিডের কনসেপ্ট আমাদের চলে এলো। আফটার ফার্টিলাইজেশন সিড তৈরি হয়, ওভিউল বা ডিম্বক বীজে পরিণত হয়। তো সেই বীজের মধ্যে এন্ডোস্পার্ম থাকতেও পারে, নাও পারে, কিন্তু তার মানে এটা নয় যে এন্ডোস্পার্ম তৈরি হয়নি। যে সমস্ত সিডেতে আমরা এন্ডোস্পার্ম দেখতে পাবো না, তাদের এন্ডোস্পার্ম কিন্তু এমব্রায়নিক অবস্থাতেই এমব্রায় কনজিউম করে নেয়। কিন্তু যেখানে আমরা এন্ডোস্পার্ম দেখতে পাবো, সেগুলো তখনও থেকে যায়, এবং এই এমব্রায় থেকে যখন একটা নতুন গাছ যখন তৈরি হবে না, তখন এই এন্ডোস্পার্ম ইউটিলাইজ হবে। জাইগোট ডেভেলপ ইনটু দ্য এমব্রায় দ্যাট ইজ প্যাকেজড উইথ দ্য ফুড ইনটু দ্য সিড। এবং দেখ পেরিস্পার্ম আমরা কাকে বলবো, বলছে নিউসেলাস পারজিস্ট। অনেক সময় আমরা কি দেখেছিলাম, নিউসেলাস আছে, আমরা দেখেছিলাম যে নিউসেলাস মানে একদম ট্যাপেটামের ভিতরের দিকের কিছু সেল থাকে। ঠিক আছে, তাহলে আচ্ছা, এবার দেখ এরপরে আমরা যেটা দেখবো, তো সেটা হচ্ছে পেরিস্পার্ম। তো পেরিস্পার্ম আমরা কাকে বলবো, পেরিস্পার্মের মধ্যে নিউসেলাস থাকে। সো দিস পারসিস্টেন্ট নিউক্লিয়াস ইজ কল্ড দ্য পেরিস্পার্ম। যেমন ব্ল্যাক পেপার এবং বিট, তাহলে ব্ল্যাক পেপার এবং বিটে আমরা পেরিস্পার্মকে দেখতে পাবো, যেক্ষেত্রে নিউসেলাস পারসিস্ট করে। আর অন্য কোনো প্ল্যান্টে কিন্তু এই নিউসেলাসকে আমরা দেখতে পাই না। ক্লিয়ার? এটা হয়ে গেল। এবার দেখো বলছে এই যে এন্ডোস্পার্ম আমরা যেটা দেখলাম, এই এন্ডোস্পার্ম কিন্তু 3 ধরনের এন্ডোস্পার্ম আমরা দেখতে পাই। একটা হচ্ছে নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, কত সুন্দরভাবে নোটটা করেছে দেখ, কোনো রকম অসুবিধা হবে না তোর বুঝতে। নিউক্লিয়ার এন্ডোস্পার্ম আছে, সেলুলার এন্ডোস্পার্ম আছে, আর হেলোভিয়াল এন্ডোস্পার্ম আছে। তাহলে 3 ধরনের এন্ডোস্পার্ম আমরা দেখতে পাই। প্রথম যে এন্ডোস্পার্ম আছে সেটা হচ্ছে নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। প্রথম টাইপের এন্ডোস্পার্মকে আমরা কি বলবো, নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। ফার্স্ট টাইপের, ভালো করে বোঝ। নিউক্লিয়ার এন্ডোস্পার্ম হচ্ছে মোস্ট কমন টাইপের এন্ডোস্পার্ম, যেটা 161টা এনজিওস্পার্মিক ফ্যামিলিতে পাওয়া যায়। তো কিভাবে এই ধরনের এন্ডোস্পার্মের ডেভেলপমেন্ট ঘটে একটুখানি দেখে নাও। এখানে দেখ, আমরা যখন ডাবল ফার্টিলাইজেশন দেখেছিলাম, তখন কি দেখেছিলাম, ছোট যে মেল গ্যামেট আছে সেটা পোলার নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, একটা ট্রিপ্লয়েড সেল তৈরি হচ্ছে। এটাই প্রধানত প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। ক্লিয়ার? বলছে দ্য সেন্ট্রাল সেল বিকাম দ্য ট্রিপ্লয়েড প্রাইমারি এন্ডোস্পার্ম সেল। 1 ডিগ্রি মানে প্রাইমারি এন্ডোস্পার্ম সেল আফটার ফার্টিলাইজেশন। এই পর্যন্ত আমরা দেখেছি। এবার আমরা দেখব যে এখান থেকে কিভাবে নিউক্লিয়ার এন্ডোস্পার্ম তৈরি হচ্ছে। এইবার এই যে ট্রিপ্লয়েড যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের এবার সাকসেসিভ ডিভিশন হবে। দেখ এই যে নিউক্লিয়াস আছে, আন্ডারগো দ্য সাকসেসিভ নিউক্লিয়ার ডিভিশন। তাহলে যত নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে, তত কি হচ্ছে, এই নিউক্লিয়াসগুলো সেলের পেরিফেরির দিকে সজ্জিত হয়ে যাচ্ছে। গিভ রাইজ টু মেনি ফ্রি নিউক্লি। এটাকে কেন ফ্রি নিউক্লি বলবো, কারণ এই নিউক্লিয়াসের বাইরে কোনো নিউক্লিয়ার মেমব্রেন নেই। তাহলে মাইটোসিস বা নিউক্লিয়ার সেল ডিভিশন হচ্ছে, এবং তার ফলে অসংখ্য ফ্রি নিউক্লিয়াস তৈরি হচ্ছে। সো দিস স্টেজ অফ দ্য এন্ডোস্পার্ম ইজ কল্ড ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। এই নিউক্লিয়াসের বাইরে কোনো রকম কভারিং নেই, সেই জন্য এই স্টেজকে আমরা বলবো ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। এরপরে এই নিউক্লিয়াসের বাইরের দিকে সেল ওয়াল এর ডেভেলপমেন্ট ঘটবে। যেহেতু এটা প্ল্যান্ট, তার মানে অবভিয়াসলি সেল ওয়াল লেইড অন নিউক্লিয়াস, এবং এন্ডোস্পার্ম তখন কিন্তু সেলুলার হয়। তাহলে নিউক্লিয়াস অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করবে, তো সেটাকে আমরা বলবো ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। তারপরে সেখানে সেল ওয়াল তৈরি হবে। খুব সুন্দর এক্সাম্পল দেখ, বলছে দ্য ফেট অফ ফ্রি নিউক্লি ভ্যারি গ্রেটলি। তাহলে এই যে ফ্রি নিউক্লি আছে যেগুলো, সেগুলো বিভিন্ন রকম ভাবে সেগুলো পরিবর্তিত হয়। যেমন কোকোনাটের ক্ষেত্রে এক্সাম্পল দেখ, আমরা যে নারকেল যেটা খাই, ভালো করে দেখ, এটা খুব কিন্তু ভালোভাবে বুঝতে হবে। বলছে এক্সাম্পল হচ্ছে কোকোনাট। বললো কোকোনাটের যে জল থাকে, অর্থাৎ নারকেলের তুই যে জল খাস, তো সেটা কিন্তু ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। দেখ নারকেলের জলে কি থাকে, যে এন্ডোস্পার্ম, সেটা কিন্তু প্রকৃতপক্ষে এন্ডোস্পার্ম। তো তুই কিন্তু এমব্রায়ের খাবারটাকে খাচ্ছিস। ঠিক আছে, নারকেলের যে জল আছে, সেই জলটা কিন্তু এন্ডোস্পার্ম নিউক্লিয়ার স্টেটে থাকে, একদম মানে এই আগের স্টেজটা যেটা বলছিলাম। সুতরাং কোকোনাট ওয়াটার হচ্ছে ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। আর কোকোনাটের যে সাদা অংশ আমরা যেটা খাই,
হোয়াইট কার্নেল মানে সাদা যে শাঁস যেটা খাই সেটা কিন্তু সেলুলার এন্ডোস্পার্ম। দেখ কেন সেই শাঁসটা অতটা শক্ত হয় কেন, কারণ তার মধ্যে সেল ওয়ালের ডিপোজিশন হয়েছে। তাহলে আমরা দেখলাম যে নিউক্লিয়ার এন্ডোস্পার্ম কি, তাহলে কোকোনাটের ওয়াটার কেমন ধরনের এন্ডোস্পার্ম বলো, বুঝতে পেরেছিস? আচ্ছা, সেকেন্ড টাইপের যে এন্ডোস্পার্ম আমরা দেখবো তো সেটা হচ্ছে সেলুলার এন্ডোস্পার্ম। এটা এনসিইআরটি তে অত ডিটেলসে মেনশন করা নেই, কিন্তু তবু আমি লিখে দিয়েছি। দেখ বলছে প্রত্যেকটা নিউক্লিয়ার ডিভিশন ফলোড বাই ওয়াল ফরমেশন। আমরা কি দেখেছিলাম যখন প্রাইমারি এন্ডোস্পার্ম যখন হচ্ছে তৈরি হচ্ছে, তাহলে আগে আমরা দেখলাম যে প্রথমে নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে, তারপরে সেল ওয়াল তৈরি হচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে, একটা নিউক্লিয়াস ডিভিশন হলো, আবার ওয়াল তৈরি হয়ে গেল, আবার এখানে নিউক্লিয়াসের ডিভিশন হবে, তারপরে আবার ওয়াল তৈরি হবে, যেরকম ভাবে মাইটোসিস সেল ডিভিশন হয়। তাহলে প্রত্যেকটা নিউক্লিয়ার ডিভিশন ফলোড বাই ওয়াল ফরমেশন, অ্যাবসেন্স অফ দ্য ফ্রি নিউক্লিয়ার স্টেজ। এখানে কিন্তু কোনো নিউক্লিয়ার স্টেজ নেই। নারকেলের জলে আমরা যেমন দেখেছিলাম ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, সুতরাং এক্ষেত্রে কোনো রকম ফ্রি নিউক্লিয়ার স্টেজ দেখা যায়নি। এক্সাম্পল কি, পেটুনিয়া এবং ডাটুরা। ঠিক আছে, সেখানে আমরা কোন ধরনের এন্ডোস্পার্ম দেখতে পাবো, সেলুলার এন্ডোস্পার্ম। যত এন্ডোস্পার্ম সেগুলোকে তুই কিন্তু সব কিন্তু সেল ফর্মেই তুই দেখতে পাবি। ক্লিয়ার? এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হেলোবিয়াল এন্ডোস্পার্ম। দেখো বলছি ইন্টারমিডিয়েট বিটুইন দ্য নিউক্লিয়ার অ্যান্ড দ্য সেলুলার টাইপ। এটা কিন্তু নিউক্লিয়ার এবং সেলুলার টাইপের দুটোর মধ্যবর্তী। কি রকম ভাবে তৈরি হয় দেখ, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস ডিভাইড। প্রাইমারি যে এন্ডোস্পার্ম নিউক্লিয়াস আছে, এই যে নিউক্লিয়াস আছে, সেটা প্রথমে বিভাজিত হয়। দুটো আনইকুয়াল সেল ফর্মস ও ওয়াল ফরমেশন। দেখ দুটো সেল তৈরি হচ্ছে, তাহলে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, এটা 1 নাম্বার থেকে পড়ছিস। ঠিক আছে, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস প্রথমে বিভাজিত হলো, তারপর ওয়াল ফরমেশন হলো। তাহলে উপরের দিকে একটা বড় একটা সেল তৈরি হয়, তাকে বলে লার্জ মাইক্রোপাইলার সেল, আর নিচের দিকে একটা ছোট সেল তৈরি হয়, তাকে বলে স্মল চ্যালাজাল সেল। মানে দুটো আনইকুয়াল সেল তৈরি হয়। এরপরে কি হবে, ফ্রি নিউক্লিয়ার ডিভিশন ইন দ্য বোথ সেল। দেখ দুটো সেলের মধ্যে এবার ফ্রি নিউক্লিয়ার ডিভিশন হলো। ঠিক আছে, তারপরে কি হবে, ওয়াল ডেভেলপ ইন দ্য মাইক্রোপাইলার চেম্বার। যেটা বড় মাইক্রোপাইলার চেম্বার আছে সেখানে ওয়াল তৈরি হয়, আর নিচের দিকে নিউক্লিয়াসে কোনো ওয়াল তৈরি হয় না। তাহলে এই ধরনের এন্ডোস্পার্ম ইন্টারমিডিয়েট বিটুইন দ্য নিউক্লিয়ার অ্যান্ড দ্য সেলুলার। এন্ডোস্পার্মের মধ্যে তুই যেমন সেল যেমন দেখতে পাচ্ছিস, তার সঙ্গে সঙ্গে নিউক্লিয়াস, ফ্রি নিউক্লিয়াস স্টেজও দেখতে পাচ্ছিস। তো এই টাইপের যে এন্ডোস্পার্ম তাকে বলে হেলোবিয়াল এন্ডোস্পার্ম। কোথায় দেখা যায়, মোনোকট অর্ডার হেলোবিয়ালসে দেখা যায়। ঠিক আছে, ক্লিয়ার? এন্ডোস্পার্মের ডেভেলপমেন্ট ক্লিয়ার? এক্সাম্পল পড়তে হবে, কোকোনাট ওয়াটার কি, এগুলো সব পড়তে হবে। ঠিক আছে, ক্লিয়ার তো? ডেভেলপ এট দ্য মাইক্রোপাইলার এন্ড অফ দ্য এমব্রায়ো স্যাক। তাহলে এমব্রায়োর ডেভেলপমেন্ট কোথায় হয়? আমরা দেখেছিলাম যে এমব্রায়ো স্যাকের দুটো প্রান্ত থাকে, একটা চ্যালাজাল এন্ড আর একটা হচ্ছে মাইক্রোপাইলার এন্ড। ঠিক আছে, তাহলে মাইক্রোপাইলার এন্ড অফ দ্য এমব্রায়ো স্যাক, বিকজ দ্য জাইগোট প্রেজেন্ট এট দ্য মাইক্রোপাইলার এন্ড। আমরা যখন এমব্রায়ো স্যাকের স্ট্রাকচার আমরা যখন দেখেছিলাম, তখন আমরা দেখেছিলাম এইদিকে সেল থাকে মানে এগ থাকে, এবং এখানে যে কভারিং থাকে, এবং এই যে এমব্রায়ো স্যাক এটা প্রধানত প্লাসেন্টা দিয়ে যুক্ত থাকে। ঠিক আছে, এই অংশটা হচ্ছে চ্যালাজাল, আর এদিকের যে অংশটা আছে সেটা ডিম্বক রন্ধ্র, যেখান দিয়ে পোলেন টিউব ঢোকে। সেই জন্য বলছে এমব্রায়ো ডেভেলপ এট দ্য মাইক্রোপাইলার এন্ড। তাহলে এমব্রায়ো ডেভেলপমেন্ট এই দিকে হয়, চ্যালাজার প্রান্তের দিকে হয় না, কারণ এই দিকেই কিন্তু মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র থাকে, এখান দিয়ে পোলেন টিউব ঢোকে। আফটার সার্টেন অ্যামাউন্ট অফ দ্য এন্ডোস্পার্ম ফর্মড, আমরা কি দেখেছিলাম, এন্ডোস্পার্মের ডেভেলপমেন্ট কিন্তু বিফোর এমব্রায়ো ডেভেলপমেন্টের আগে হয়। ঠিক আছে, সেই জন্য বলছে আফটার সার্টেন অ্যামাউন্ট অফ দ্য এন্ডোস্পার্ম ফর্মড, কারণ এমব্রায়োর প্রকৃত খাবার কিন্তু এন্ডোস্পার্ম, সেই জন্য অবভিয়াসলি এন্ডোস্পার্মকে আগে তৈরি হতেই হবে। তাহলে সার্টেন অ্যামাউন্ট অফ এন্ডোস্পার্ম তৈরি হওয়ার পরে দ্য জাইগোট স্টার্ট টু ডিভাইড। তাহলে জাইগোট, তারপরে কিন্তু জাইগোটের ডিভিশন হয়। বলছে দিস ইজ অ্যান অ্যাডাপ্টেশন টু প্রোভাইড অ্যাসিওর দ্য নিউট্রিশন টু দ্য ডেভেলপিং এমব্রায়ো। অবভিয়াসলি তাহলে এমব্রায়োর ডেভেলপমেন্টের আগে কিন্তু এন্ডোস্পার্ম তৈরি হয়ে যাচ্ছে, এবং এটাই অ্যাসিওর করে এমব্রায়ো যাতে খাবার পায়। আর্লি স্টেজ অফ এমব্রায়ো ডেভেলপমেন্ট আর সিমিলার ইন বোথ মোনোকট অ্যান্ড দ্য ডাইকট। এই যে এমব্রায়োর ডেভেলপমেন্ট হচ্ছে, এগুলো বিভিন্ন স্টেজ ওয়াইজ হয়। একটা মানুষের এমব্রায়োর যেমন ডেভেলপমেন্ট বিভিন্ন স্টেজ আছে, আমরা পরে পড়বো, সেরকমভাবে প্ল্যান্টের যে এমব্রায়ো ডেভেলপমেন্ট হয়, খুব বোঝার আছে, এটা ভালো করে বুঝবে, এটা কিছু স্টেজ ওয়াইজ হয়। কিন্তু একদম ইনিশিয়াল স্টেজে একবীজপত্রী মোনোকট মানে ধান, গম, ভুট্টা, আর ডাইকট মানে ছোলা, তো তাদের যে এমব্রায়োর ডেভেলপমেন্ট একটু সিমিলার থাকে। দেখ কিরকম ভাবে এমব্রায়োর ডেভেলপমেন্ট হয় সেটা বুঝতে গেলে একটু এমব্রায়ো স্যাকের স্ট্রাকচার দেখে নাও। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে জাইগোট আছে, আর এখানে সাইনার্জিড আছে, এখানে এন্ডোস্পার্ম অলরেডি তৈরি হয়ে গেছে, এবং অ্যান্টিপোডাল সেল ইত্যাদি আছে। তাহলে এন্ডোস্পার্ম কিন্তু এমব্রায়োর ডেভেলপমেন্ট জাইগোট তৈরি হওয়ার পরে এমব্রায়োর ডেভেলপমেন্ট হওয়ার আগেই কিন্তু এন্ডোস্পার্ম তৈরি হয়ে যায়। তো
তো এই যে জাইগোট আছে, এবার আমাদের টার্গেট কিন্তু জাইগোটের ওপর। আমরা এন্ডোস্পার্ম কিভাবে ডেভেলপমেন্ট হয় সেটা অলরেডি আমরা পড়ে ফেলেছি। এখন এই জাইগোট থেকে কিভাবে এমব্রায়ো তৈরি হয় সেটা আমাদের টার্গেট। দেখ বলছে জাইগোট থেকে প্রথমে যে স্টেজ যেটা আসে সেটা হচ্ছে প্রো এমব্রায়ো। জাইগোট থেকে কোন স্টেজ আসে? প্রো। প্রো মানে আগে। জাইগোট থেকে তাহলে কি হবে? প্রো এমব্রায়ো তৈরি হবে। ক্লিয়ার? প্রো এমব্রায়ো থেকে কি হবে? গ্লোবিউলার এমব্রায়ো। গ্লোবিউলার এমব্রায়ো থেকে হার্ট শেপেড এমব্রায়ো। হার্ট শেপেড এমব্রায়ো থেকে ম্যাচিওর এমব্রায়ো। ঠিক আছে, এই যে স্টেজগুলো ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে প্রো এমব্রায়ো, গ্লোবিউলার এমব্রায়ো, হার্ট শেপেড এমব্রায়ো এবং ম্যাচিওর এমব্রায়ো। কিভাবে হচ্ছে দেখে এই সমস্ত স্টেজগুলো, এমব্রায়ো ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে দেখো। এখানে বলছে জাইগোট আন্ডারগো দ্য ট্রান্সভার্স মাইটোটিক ডিভিশন। 1 নম্বর স্টেজ জাইগোট আছে, তাহলে জাইগোটের একটা ডিভিশন হচ্ছে ট্রান্সভার্স, মানে কি এরকম একটা ডিভিশন হচ্ছে। দেখ জাইগোটের ডিভিশন হচ্ছে মাইটোসিস সেল ডিভিশন অবভিয়াসলি। তাহলে প্রথমে নিউক্লিয়াসের ডিভিশন হবে ক্যারিওকাইনেসিস, তারপর সাইটোকাইনেসিস, এবং তার ফলে আমরা দেখতে পাচ্ছি টু সেল স্টেজ এমব্রায়ো ফর্মড। তাহলে দুটো সেল যুক্ত এমব্রায়ো তৈরি হচ্ছে। চ্যালাজার প্রান্তের দিকে কি তৈরি হচ্ছে? একটা অ্যাপিকাল অর দ্য টার্মিনাল এমব্রায়োনাল সেল, আর নিচের দিকে যেটা মাইক্রোপাইল আছে সেদিকে বেসাল সেল। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? প্রথমে কি হবে? জাইগোট থেকে দুটো সেল তৈরি হবে। চ্যালাজার দিকে যে সেলটা থাকে তাকে বলে এমব্রায়োনাল সেল, আর নিচের দিকে যে সেলটা আছে সেটা হচ্ছে বেসাল সেল। ঠিক আছে, বুঝতে পেরেছিস এটা? এটুকু ক্লিয়ার? ক্লিয়ার তো? এবার দেখো উপরে যে এমব্রায়োনাল সেল আছে, বলছে এমব্রায়োনাল সেল ডিভাইড টু ফর্ম দ্য 4 সেল স্টেজ কোয়াড্রেট। তাহলে এমব্রায়োনিক সেল এবার কি করবে? এবার সেটা এমব্রায়োনিক সেল ডিভিশন করবে। 2 থেকে 4টে হবে, আবার 4টা থেকে 8টা হবে। তাহলে 8 সেল স্টেজ অকট্যান্ট। 8টা সেল স্টেজের যে অকট্যান্ট রয়েছে তো সেটাই হলো প্রো এমব্রায়ো। আমি কি বলেছিলাম? জাইগোট থেকে প্রথমে কি তৈরি হবে? প্রো এমব্রায়ো। তাহলে প্রো এমব্রায়ো আর কিছুই নয়, একটা 8 সেল স্টেজ একটা এমব্রায়ো। খুব চিন্তা ভাবনা করে আমি ছবিগুলো এঁকেছি, অনেক স্টাডি করে ছবিগুলো এঁকেছি। তুই দেখলেই বুঝতে পারবি, একদম লেখার সঙ্গে 100% এক্ষেত্রে তুই সবকিছু পেয়ে যাবে ছবির সাহায্যে, সিম্পল ছবির সাহায্যে। এগুলো কোথাও পাবি না। ঠিক আছে, এমব্রায়োনাল সেল ডিভাইড টু ফর্ম দ্য 4 সেল স্টেজ কোয়াড্র্যান্ট। তাহলে প্রথমে 4টে সেল কোয়াড্র্যান্টে পরিণত হবে, তারপরে 8 সেল স্টেজ অকট্যান্টে পরিণত হবে। এই যে 8 সেল স্টেজ অকট্যান্ট, তো তাকেই আমরা বলবো প্রো এমব্রায়ো। তাহলে এমব্রায়োনিক সেল নাম দেখেই বুঝতে পারছি এই কালো অংশ থেকে এমব্রায়ো তৈরি হবে। আর নিচের দিকে যে বেসাল সেল ছিল, বেসাল সেলও কিন্তু তার ডিভিশন থামিয়ে রাখবে না। বেসাল সেল অলসো ডিভাইড টু ফর্ম 6 থেকে 10টা সেল সাসপেন্সার। তাহলে দেখ বেসাল সেলও ডিভাইড করছে 1 2 3 4 5 6 7 8 9 10, 6 থেকে 10খানা সেল তৈরি করে, এবং এই সেলগুলোকে আমরা বলবো সাসপেন্সার। এর মধ্যে যেটা এমব্রায়োর সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড হয়ে থাকে সাসপেন্সারের, তো তাকে বলা হয় হাইপোফাইসিস। আর নিচের দিকে যে সেলটা থাকে একদম সব শেষে, তার নাম হচ্ছে হস্টোরিয়াল সেল। ঠিক আছে, তাহলে এটাই হলো প্রো এমব্রায়ো। এই যে হস্টোরিয়া মানে কি? চোষক। এটাকে এন্ডোস্পার্ম থেকে খাবারকে চুষে খেয়ে নেবে। ঠিক আছে, আর যেটা বেসাল সেলের যেটা একদম ডিরেক্টলি এমব্রায়োর সঙ্গে লেগে থাকে, তো তাকেই আমরা বলবো হাইপোফাইসিস। এবার দেখো এই 8 সেল স্টেজ যে এমব্রায়ো তৈরি হলো তার আবার ডিভিশন হবে, এবং তার ফলে একটা 16 সেল স্টেজ গ্লোবিউলার এমব্রায়ো তৈরি হবে। গ্লোবিউলার মানে কি? একটা গোলাকার এমব্রায়ো, তো এটাই হচ্ছে গ্লোবিউলার এমব্রায়ো। তাহলে এখানেও কিন্তু হাইপোফাইসিস আছে। এই হাইপোফাইসিস কিন্তু মূলের ক্যাপ তৈরি করে, মূলের যে আবরণ আছে সেই রুট ক্যাপ তৈরি করে, এবং সাসপেন্সার সাসপেন্ড এমব্রায়ো ডিপলি সো দ্যাট দ্য এমব্রায়ো গেট নারিশড। এবং এই যে সাসপেন্সার আছে এটা প্রধানত এমব্রায়ো স্যাকের মধ্যে একদম ডিপলি এটা অ্যাটাচড হয়ে থাকে, এবং তার ফলে এমব্রায়ো সহজেই কিন্তু পুষ্টি নিতে পারে। সাসপেন্সারের মধ্য দিয়ে এই এমব্রায়োর কাছে পুষ্টি চলে যায়। এরপরে দেখো, এরপরে যে গ্লোবিউলার যে এমব্রায়ো আছে সেই এমব্রায়ো একটা হার্টের মতো দেখতে হয়ে যায়। 16 সেল স্টেজ এমব্রায়ো ডিভাইড মাইটোটিক্যালি টু ফর্ম ডিফারেন্ট লেয়ার অ্যান্ড দ্য হার্ট শেপেড এমব্রায়ো আর ফর্মড। তাহলে কি তৈরি হচ্ছে? একটা হার্ট শেপেড এমব্রায়ো তৈরি হচ্ছে। হার্ট শেপেড এমব্রায়ো যখনই তৈরি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কভারিং আছে। এখানে কটিলিডন্স তৈরি হয়। এই কটিলিডন্সকে আমরা বলবো এমব্রায়োনিক লিভস। ঠিক আছে, অর্থাৎ এখানে বীজপত্র তৈরি হয়। বীজের দুটো ছোট পাতা থাকে, তাকে বলে বীজপত্র। তো সেই কটিলিডন্স তৈরি হয়, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন টিস্যু আমরা দেখতে পাই। একটি হচ্ছে ডার্মাটোজেন, একদম বাইরের দিকে, যেটা আউটার কভারিং তৈরি করে। আমাদের যেরকম ধর স্কিন আছে, তারপরে মাসেল আছে, যেমন বোনস আছে, প্ল্যান্টসের ক্ষেত্রে এমব্রায়োর ক্ষেত্রেও সেরকম বাইরের দিকের কভারিং যেটা তৈরি করছে সেটা হচ্ছে ডার্মাটোজেন। মাঝখানে যেটা থাকে তার নাম পেরিব্লেম, এবং ভিতরে যেটা আছে তার নাম হচ্ছে প্লুরোম।
আর এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হার্ট শেপেড এমব্রায়ো, হাইপোফাইসিস আছে আর হস্টোরিয়াল সেল আছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি দেখলাম? প্রো এমব্রায়ো, তারপরে গ্লোবিউলার এমব্রায়ো এবং তারপরে আমরা দেখলাম হার্ট শেপেড এমব্রায়ো। দেখ কিভাবে হচ্ছে, দেখ এমব্রায়োনিক ডেভেলপমেন্ট এনসিইআরটি কি ছবি দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডেজেনারেটেড সাইনার্জিডস আছে এবং জাইগোট আছে, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস আছে, সব এগুলো এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। ঠিক আছে, এই সরি প্রাইমারি এন্ডোস্পার্ম সেল, এগুলো দিয়ে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, ডেজেনারেটিং অ্যান্টিপোডাল সেল। তাহলে প্রথমে জাইগোট আছে, জাইগোটের আনইকুয়াল ডিভিশন আছে, দুটো সেল তৈরি হচ্ছে, এটা এমব্রায়োনিক সেল, আর এখান থেকেই প্রধানত সাসপেন্সার তৈরি হবে। আর এখান থেকে দেখ একটা বড় একটা এমব্রায়ো তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে সাসপেন্সার এইভাবে আসছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটু উল্টো করে করা আছে। এখানে যে স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছি নিচের দিকে আর কি, এটা হচ্ছে গ্লোবিউলার এমব্রায়ো, এই অংশটা গ্লোবিউলার এমব্রায়ো, আর এই যে অংশটা আছে এটা হচ্ছে সাসপেন্সার। ঠিক আছে, তারপরে কি হচ্ছে? হার্ট শেপেড এমব্রায়ো তৈরি হচ্ছে। দেখ হার্টের মতো দেখতে এমব্রায়ো, আর মধ্যে ডার্মাটোজেন, পেরিপ্লেম, প্লিরোম ইত্যাদি আমরা দেখতে পাই। তারপরে এখানে কটিলিডন্স তৈরি হয়, বীজপত্র তৈরি হয়, এখানে প্লিউমিউল, এবং তার সঙ্গে সঙ্গে এখানে সাসপেন্সার ইত্যাদি এগুলো তৈরি হচ্ছে। এটা একদম এনসিইআরটির ছবি, অনেক সময় ছবি দেখেও কিন্তু কোয়েশ্চেন্স দিতে পারে। সুতরাং আমরা দেখে নিলাম যে কিভাবে, তাহলে জাইগোট থেকে প্রথমে কি তৈরি হবে? প্রো এমব্রায়ো, তারপর এখান থেকে কি তৈরি হবে? গ্লোবিউলার এমব্রায়ো, তারপর এখান থেকে হার্ট শেপেড এমব্রায়ো, তারপর ম্যাচিওর এমব্রায়ো, এগুলোই হচ্ছে স্টেজ। ঠিক আছে, তাহলে প্রথমেই জাইগোট কি হচ্ছে? একটা আনইকুয়াল ডিভিশন হচ্ছে, এবং তার ফলে উপরের দিকে কি তৈরি হচ্ছে? যেদিকে চ্যালাজাল এন্ড আছে সেখানে এমব্রায়োনাল সেল, আর নিচের দিকে ব্যাসাল সেল। এরপরে এই এমব্রায়োনাল সেল 8 সেল স্টেজ প্রো এমব্রায়ো তৈরি করে। ঠিক আছে, তারপরে কি হবে? তারপরে প্রো এমব্রায়ো থেকে আমরা কি দেখবো? গ্লোবিউলার এমব্রায়ো, গোলাকার গ্লোবিউলার এমব্রায়ো তৈরি হচ্ছে। তারপরে সেখান থেকে আমরা কি দেখছি? 16 সেল স্টেজ একটা হার্ট শেপেড এমব্রায়ো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার? এই যে স্টেজগুলো ভালো করে পড়তে হবে। এবার খুব ইম্পর্টেন্ট এবং অত্যন্ত বোঝার একটা অংশ পড়বো, সেটা হচ্ছে ডাইকট এমব্রায়ো। দ্বিবীজপত্রী উদ্ভিদের এমব্রায়োকে কেমন দেখতে হয়? একটা মানুষের ভ্রূণকে কেমন দেখতে হয়? একটা মাছের ভ্রূণকে কেমন দেখতে হয়? সেরকম ভাবে একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের ছোট্ট ভ্রূণকে, এমব্রায়োকে কেমন দেখতে হয় আমরা দেখব। বলছে এমব্রায়ো কনজিস্টিং অফ অ্যান এমব্রায়োনাল অ্যাক্সিস এবং দুটো কটিলেডন্স। মনে কর ধরো এটা একটা এমব্রায়ো আছে, তার একটা অ্যাক্সিস আছে, আর সেখানে দুটো বীজপত্র থাকে, সেই জন্য এরা দ্বিবীজপত্রী। এবং এমব্রায়োনিক যে অ্যাক্সিস আছে, এখান থেকে দেখ এমব্রায়োনিক যে অ্যাক্সিস, এই যে অ্যাক্সিস যেটাকে বলছিলাম এমব্রায়োনিক অ্যাক্সিস, কি বলছি? এমব্রায়োনিক অ্যাক্সিস, এটা হচ্ছে অ্যাক্সিস। বলছে এমব্রায়োনিক অ্যাক্সিস আবার দুটো ভাগে বিভক্ত, একটা এপিকটাইল আর একটা হাইপোকটাইল। ক্লিয়ার? এমব্রায়োনিক অ্যাক্সিস কটা ভাগে বিভক্ত? দুটো ভাগে, একটা এপিকটাইল আর একটা হচ্ছে হাইপোকটাইল। এবার দেখ এপিকটাইল তাহলে কি বলা হচ্ছে? পোর্শন অফ দ্য এমব্রায়োনাল অ্যাক্সিস অ্যাবভ দ্য লেভেল অফ কটিলেডন্স। যেখানে কটিলেডন্স আছে, তো সেই কটিলেডন্সের এটা হচ্ছে লেভেল অফ কটিলেডন্স। দেখ এই যে অংশটা আছে, এখানে দুটো কটিলেডন্স আমরা দেখতে পাচ্ছি, এটা একটা কটিলেডন্স আর এটা হচ্ছে একটা কটিলেডন্স। তাহলে দুটো বীজপত্র বা কটিলেডন্সের যেখানে লেভেল আছে, এই যে অংশটা আছে এটা হচ্ছে লেভেল অফ কটিলেডন্স, তার উপরে এমব্রায়োনিক যে অ্যাক্সিসটা থাকে তো তাকেই আমরা বলবো এপিকটাইল। ক্লিয়ার? হোয়াট ইজ এপিকটাইল? ক্লিয়ার? লেভেল অফ কটিলেডন্সের উপরে এমব্রায়োনিক যে অ্যাক্সিস আছে তো তাকেই আমরা বলবো এপিকটাইল। ঠিক আছে, এপিকটাইল। এপিকটাইল টার্মিনেট উইথ প্লিউমিউল অর দ্য স্টেম টিপ। দেখ এপিকটাইল এবার কোথায় তৈরি হচ্ছে? মেক করছে প্লিউমিউলে। এপিকটাইল থেকে কি তৈরি হচ্ছে? প্লিউমিউল, যেটাকে বলে ভ্রূণমুকুল, এখান থেকেই কাণ্ডের ডেভেলপমেন্ট হয়। এপিকটাইল টার্মিনেট উইথ প্লিউমিউল, এই যে এপিকটাইল আছে এই পোর্শনটাই তো এপিকটাইল, এই পোর্শনটা হচ্ছে এপিকটাইল। তো এপিকটাইল শেষ হচ্ছে কোথায়? এখানে প্লিউমিউলে শেষ হচ্ছে। কোথায় শেষ হচ্ছে? প্লিউমিউল। এবং এই প্লিউমিউল থেকেই গাছ তৈরি হবে, স্টেম তৈরি হবে। এখান থেকে কি তৈরি হবে? স্টেম তৈরি হবে। ঠিক আছে, ক্লিয়ার? এপিকটাইল বলছে সিলিন্ড্রিক্যাল পোর্শন অফ দ্য এমব্রায়োনাল অ্যাক্সিস বিলো দ্য লেভেল অফ কটিলেডন্স, তো তাকেই বলা হয় হাইপোকটাইল। তাহলে লেভেল অফ কটিলেডন্সের নিচে যে এমব্রায়োনাল যে অ্যাক্সিস আছে তো সেটাকেই আমরা বলবো হাইপোকটাইল। টার্মিনেট এট দ্য লোয়ার এন্ড ইন দ্য রেডিকেল অর দ্য রুট টিপ। ঠিক আছে, তাহলে হাইপোকটাইল কোথায় গিয়ে শেষ হচ্ছে? রেডিকেলে, যেটাকে বলে ভ্রূণমূল। সুতরাং দেখ হাইপোকটাইল নিচের দিকে নামছে, সো হাইপোকটাইল মেক দ্য রেডিকেল, এবং এই রেডিকেল থেকে রুট তৈরি হয়। প্লিউমিউল থেকে কি তৈরি হচ্ছে? শুট। রেডিকেল থেকে কি? রুট তৈরি হচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি রুট ক্যাপ আছে, অবভিয়াসলি রুট ক্যাপ থাকবে। রুট ক্যাপ কোথা থেকে তৈরি হয় বলো?
বলেছিলাম রুট ক্যাপ কোথা থেকে তৈরি হয়, রুট ক্যাপ কোথা থেকে তৈরি হয় বল, রুট ক্যাপ, রুট ক্যাপ কোথা থেকে তৈরি হয়, রুট ক্যাপ কোথা থেকে তৈরি হয় বল, রুট ক্যাপ, হ্যাঁ হাইপোফাইসিস, ঠিক আছে, হাইপোফাইসিস ফর্ম দ্য রুট ক্যাপ, ঠিক আছে। তাহলে এপিকটাইল হাইপোকটাইল আমরা দেখলাম, এবং তার সঙ্গে সঙ্গে কোনটা প্লিউমিউল আছে কোনটা রেডিকেল আছে আমরা দেখে নিলাম। তো এটাই কিন্তু প্রকৃতপক্ষে একটা ডাইকট এমব্রায়ো স্ট্রাকচার, ঠিক আছে। এখানে সাসপেন্সার আছে, এই সাসপেন্সারের সাহায্যে খাবার যাবে। দেখ মূল প্রধানত কি করে, খাদ্য শোষণ করে। তাহলে এখান দিয়ে ফুড যাচ্ছে, ফুড গিয়ে কোথায় চলে যাচ্ছে, রুট ক্যাপ হয়ে সেটা কোথায় যাচ্ছে, এখান দিয়ে চলে যাচ্ছে একদম কাণ্ডে ইত্যাদিতে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে এমব্রায়োনিক স্ট্রাকচার, এবং এই যে স্ট্রাকচারটা হর্স শু শেপের ডাইকট এমব্রায়ো, এটা অনেকটা ঘোড়ার যে পায়ের মতো দেখতে ডাইকট এমব্রায়ো। এবার আমরা দেখবো যে মোনোকট এমব্রায়ো, মানে একবীজপত্রী উদ্ভিদের এমব্রায়ো। এটা একটুখানি ক্রিটিক্যাল আছে, ভালো করে বুঝবি। বলছে মোনোকট এমব্রায়ো কনসিস্টিং অফ ওয়ান কটিলেডন্স, একটাই কিন্তু বীজপত্র থাকে এবং এমব্রায়োনাল অ্যাক্সিস থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদেও যেমন এমব্রায়োনাল অ্যাক্সিস থাকে, এখানেও সেরকম থাকে। তো প্রথমে আমরা দেখবো কটিলেডন্স। ইন গ্রাস ফ্যামিলি ইট ইজ কল্ড দ্য স্কুটেলাম। যেমন আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদে যে কটিলেডন যেটা দেখলাম, তো তাকে আমরা দেখেছিলাম সেটা হচ্ছে দুটো কটিলেডন্স থাকে, কিন্তু গ্রাস ফ্যামিলিতে একটাই কটিলেডন্সকে কি বলা হয়, স্কুটেলাম বলা হয়। প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয় হোয়াট ইজ স্কুটেলাম। সুতরাং ইন গ্রাস ফ্যামিলি দ্য কটিলেডন্স আর কল্ড এজ স্কুটেলাম। প্রেজেন্ট ল্যাটারালি অফ দ্য এমব্রায়োনাল অ্যাক্সিস, এটা কিন্তু টুয়ার্ডস দ্য ওয়ান সাইড। তাহলে এক্ষেত্রে এই যে কটিলেডন্স কোথায় থাকে, এমব্রায়োনাল অ্যাক্সিসের একটা সাইডে থাকে। একটুখানি দেখে নাও কটিলেডন্সের স্ট্রাকচারটা, একটু দেখে নাও কটিলেডন্স কোথায় থাকে। দেখ তো টোটালটা হচ্ছে এমব্রায়ো, আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল কটিলেডন্স আমরা দেখতে পাচ্ছি। তো এই সেই সিঙ্গেল কটিলেডন্স বা বীজপত্র, তো এটাকেই বলা হয় স্কুটেলাম। আমি বোঝার সুবিধার জন্য এটা এঁকে দিয়েছি, ঠিক আছে। তাহলে এটাকেই আমরা কি বলবো, স্কুটেলাম। ক্লিয়ার? কটিলেডন্সকে আমরা কি বলবো, স্কুটেলাম। ওকে, আচ্ছা এইবার দেখ, এইবারে এমব্রায়োনাল যে অ্যাক্সিস আছে, এই এমব্রায়োনাল অ্যাক্সিস প্রথমত দু রকম হবে, একটা এপিকটাইল আর একটা হাইপোকটাইল। এপিকটাইল কাকে বলে, পোর্শন অফ দ্য এমব্রায়ো অ্যাক্সিস অ্যাবভ দ্য লেভেল অফ অ্যাটাচমেন্ট অফ দ্য স্কুটেলাম। অবভিয়াসলি যেটা ডাইকট এমব্রায়োর ক্ষেত্রে দেখেছিলাম, যেখানে স্কুটেলাম অ্যাটাচড হয়ে আছে তার উপরের দিকের যে অংশটা আছে এমব্রায়োনাল অ্যাক্সিসেস, তো সেটাই হলো এপিকটাইল। আর হাইপোকটাইল তাহলে কি, পোর্শন অফ দ্য এমব্রায়োনাল অ্যাক্সিস বিলো দ্য লেভেল অফ স্কুটেলাম। স্কুটেলামের নিচের অংশটাই হচ্ছে প্রধানত হাইপোকটাইল লেভেল। এবং এপিকটাইলে শুট অ্যাপেক্স থাকে, যেমন আমরা দেখেছিলাম যে প্লিউমিউল থাকে, এবং ফিউ লিপ প্রাইমোর্ডিয়া এনক্লোজড ইন এ হলো ফোলিয়ার স্ট্রাকচার কল দ্য কোলিওপটাইল। তাহলে কিছু লিপ প্রাইমোর্ডিয়া আছে, মানে একদম প্রিলিমিনারি লিফ আছে, সেগুলো একটা হলো ফোলিয়ার স্ট্রাকচার, মানে মাঝখানে ফাঁকা একটা অংশকে কভার করে রাখে, তো তাকেই আমরা বলবো কোলিওপটাইল। তো কোলিওপটাইলকে তাহলে কভার করে রাখছে। আর এখানে দেখ যে রেডিকেল আছে আনডিফারেন্সিয়েটেড শীট কল দ্য কোলিওরাইজা কভার দ্য রুট ক্যাপ, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে কোলিওরাইজা কভার রুট ক্যাপ। কোলিওরাইজা কাকে কভার করে রাখছে, রুট ক্যাপকে কভার করে রাখছে। এখানে দেখ, এবার স্ট্রাকচারটা একটুখানি দেখে নে, আমার ছবিতে দেখে নে। দেখ তাহলে এটা হচ্ছে লেভেল অফ স্কুটেলাম। তাহলে স্কুটেলাম লেভেলের উপরের যে অংশটা আছে, তো সেটাই কিন্তু এপিকটাইল। এই যে টোটাল যে অংশটা আছে এটাই কিন্তু এপিকটাইল। আর এপিকটাইল কি করছে, এই যে লিপ প্রাইমোডিয়া আছে, শুট অ্যাপেক্স আছে, দেখ এখানে শুট অ্যাপেক্স আছে, এগুলো লিপ প্রাইমোডিয়া, তো এইটাকে কভারিং করে আছে যে স্ট্রাকচার, তো তাকেই বলা হয় কোলিওপটাইল। প্রচুর পরীক্ষাতে কোশ্চেন দেয়, তাকে আমরা কি বলবো, কোলিওপটাইল। কোলিওপটাইল হচ্ছে হলো ফোলিয়ার লিফ লাইক স্ট্রাকচার কভার দ্য শুট অ্যাপেক্স এন্ড দ্য লিপ প্রাইমোডিয়া। আবার নিচের দিকে যে অংশটা আছে, এই যে পোর্শনটা আছে, তো সেটাকেই আমরা বলবো হাইপোকটাইল। এই অংশটা হচ্ছে হাইপোকটাইল। এবং দেখ হাইপোকটাইলে আমরা কি দেখতে পাবো, রেডিকেল দেখতে পাবো, এবং এই রেডিকেল মূলজ টুপি দিয়ে রুট ক্যাপ দিয়ে কভার করে রাখা। তো রুট ক্যাপকে কভার করছে কে, কোলিওরাইজা। রাইজা কথার মানে হচ্ছে রুট, রুট ক্যাপকে কভার করছে কে, কোলিওরাইজা, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখ এখানে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছিস, তো সেটাকে আমরা বলছি এপিব্লাস্ট, রিমনেন্ট অফ দ্য সেকেন্ড কটিলেডন্স। অর্থাৎ দ্বিতীয় কটিলেডন্স তৈরি হতে যাচ্ছিল, কিন্তু সেটা আর হচ্ছে না, সেই জন্য ইভলিউশনের ডাইকট কিন্তু প্রথম এসেছে। তা দেখবো যে ডেভেলপমেন্ট অফ দ্য সিড, বীজের ডেভেলপমেন্ট কেমন ভাবে হয়। সিডস আর ফর্মড ইনসাইড ফ্রুটস, ফলের মধ্যেই কিন্তু বীজ তৈরি হয়, ফলের মধ্যেই কিন্তু সিড তৈরি হয়।
ইন অ্যাঞ্জিওস্পার্ম দ্য সিড ইজ ফাইনাল প্রোডাক্ট অফ দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে অ্যাঞ্জিওস্পার্মের সেক্সুয়াল রিপ্রোডাকশন শেষ হচ্ছে কোথায়? সিডের ডেভেলপমেন্টের মধ্য দিয়ে। ইট ইজ কল্ড দ্য ফার্টিলাইজড ওভিউল। তাহলে ওভিউল, ওভারি ফলে পরিণত হয়, ওভিউল এক্ষেত্রে সিডে পরিণত হয়। সিড কি কি দিয়ে তৈরি হচ্ছে দেখ, সিডের মধ্যে সিড কোট থাকে, মানে সিডের একদম বাইরের দিকে যে আবরণ থাকে তো সেটাই হচ্ছে সিড কোট। একটু আমরা দেখে নিই, ছবিতে দেখে নাও। তাহলে এখানে একটা সিড দেখতে পাচ্ছিস, একদম বাইরের দিকে যে কভারিং আছে এটাই হচ্ছে সিড কোট। বুঝতে পারছিস তো কত খেটে খেটে করতে হয়েছে আমাকে? শোনা যাচ্ছে? হ্যালো, কত ভালোভাবে এমনভাবে নোটটা করে দিয়েছি দেখ, তোকে পুরো একদম বুঝে বুঝে সবকিছু, প্রচুর সময় লেগেছে যদিও, কিন্তু তুই একদম সব পড়ে ফেলতে পারবি। তাহলে একটা সিড দেখ, একটা সিডের বাইরের দিকে একটা কভারিং থাকে তো সেটাই হচ্ছে সিড কোট। আর এখানে তুই দেখতে পাচ্ছিস কটিলেডন্স। কটিলেডন্স কি করে? এমব্রায়োকে খাবার দেয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এমব্রায়ো আছে, প্রিমিউল, প্রিমিউল মানে এখান থেকে কাণ্ড তৈরি হবে। তারপরে এখানে দেখ এপিকটাইল আছে, তারপরে নিচের দিকে দেখ হাইপোকটাইল আছে, এখানে রেডিকেল আছে, তাহলে এটা হচ্ছে পি সিড। আচ্ছা, এখানে কোনটা অ্যালবুমিনাস নন অ্যালবুমিনাস সিডের মানে এক্সাম্পল দেওয়া আছে, কিন্তু আমি একটা সিডের স্ট্রাকচার বলছি আর কি, জেনারেল। তাহলে সিড কোট থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এমব্রায়ের যে অ্যাক্সিস থাকবে তো সেগুলো থাকবে এখানে দেখ। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? একটা সিড কোট আমরা দেখতে পাচ্ছি। সিড কোট হচ্ছে ইন্টেগুমেন্টস অফ দ্য ওভিউল বিকাম হার্ডেন টু ফর্ম দ্য টাফ প্রোটেক্টিভ সিড কোট। ওভিউলের যে বাইরের দিকে যে কভারিং ছিল, যে ইন্টেগুমেন্ট ছিল, সেটা হার্ড হয়ে গিয়ে এটা সিড কোট বা বীজের আবরণ তৈরি করে। মাইক্রোপাইল রিমেইন অ্যাজ দ্য স্মল স্পোর ইন দ্য সিড কোট। তাহলে একটা বীজেতে তুই এরকম মটর বা ছোলা বীজ দেখবি, একটা ছোট্ট একটা রন্ধ্র দেখতে পাবি, এটাকে বলে ডিম্বক রন্ধ্র। বলছে মাইক্রোপাইল কিন্তু তখনই কিন্তু থাকে সিড কোটের মধ্যে। সুতরাং এটা অক্সিজেন এবং জলের এন্ট্রি এক্সিট ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে ডিউরিং জার্মিনেশন, এখান দিয়ে জল ঢোকে, ঠিক আছে। এবং দেখো কটিলেডন্স, কটিলেডন্স হচ্ছে থিক অ্যান্ড দ্য সোলেন ডিউ টু স্টোরেজ অফ দ্য ফুড রিজার্ভ, ঠিক আছে। কটিলেডন্স বা বীজপত্র প্রধানত এন্ডোস্পার্মকে শোষণ করে নেয়, তাহলে এটা অনেকটা মোটা হয়ে যায় এবং ফুড এক্ষেত্রে স্টোর থাকে। যেমন এক্সাম্পল হচ্ছে লেগিউমসে প্রোভাইড নারিশ টু দ্য টাইজেলাম, টাইজেলামকে নারিশমেন্ট দেয়। টাইজেলাম কি আমরা একটু পরে আসছি। আর যেটা থাকবে সেটা হচ্ছে এমব্রায়োনাল অ্যাক্সিস, সো এলঙ্গেটেড স্ট্রাকচার কল দ্য টাইজেলাম। এমব্রায়োনাল অ্যাক্সিসকে আমরা কি বলছি? সিডেতে টাইজেলাম বলছি। অ্যাটাচ টু দ্য এমব্রায়োনিক লিভস অর দ্য কটিলেডন্স, এবং এটা এপিকটাইল হতে পারে, হাইপোকটাইল হতে পারে। তাহলে দেখ এমব্রায়োনাল যে অ্যাক্সিস যেটাকে আমরা বলছি তো সেটা হচ্ছে টাইজেলাম, এবং টাইজেলামের সঙ্গে লেগে থাকে কে? কটিলেডন্স। সেটা দুটো হতে পারে অথবা একটা হতে পারে। কটিলেডন্স প্রধানত এন্ডোস্পার্ম থেকে খাবার নিয়ে সেটা মোটা হয়ে যায়, আর টোটাল যে সিড আছে সেটা কভার থাকে একটা কভারিং এ, তো তাকেই আমরা বলবো সিড কোট, যেটা ওভিউলের ইন্টেগুমেন্ট, ইন্টেগুমেন্ট মানে কি? কভারিং থেকে তৈরি হয়। ম্যাচিউর সিড কিন্তু দুই ধরনের হয়, একটা নন অ্যালবুমিনাস আর একটা হচ্ছে অ্যালবুমিনাস। নন অ্যালবুমিনাসকে বলা হচ্ছে এক্স অ্যালবুমিনাস। দেখ নো রেসিডুয়াল এন্ডোস্পার্ম, এক্ষেত্রে কোনো এন্ডোস্পার্মকে তুই দেখতে পাচ্ছিস না। এন্ডোস্পার্ম কমপ্লিটলি কনজিউম ডিউরিং দ্য এমব্রায়ো ডেভেলপমেন্ট। এক্ষেত্রে যে কটিলেডন্স আছে, এই কটিলেডন্সের মধ্যে টোটাল এন্ডোস্পার্ম ঢুকে যায়, ঠিক আছে। তো সেই জন্য এটাকে আমরা বলবো নন অ্যালবুমিনাস সিড। যেমন পি সিড আছে এবং গ্রাউন্ড নাট আছে, এক্সাম্পল মুখস্থ করবি, কোনো লাইন কোনো ওয়ার্ড বাদ দিলে হবে না, যা কিছু আছে সব তোমার জন্যই করা আছে। এরপর দেখো অ্যালবুমিনাস সিড বলছে রিটেইন আ পার্ট অফ এন্ডোস্পার্ম। অ্যালবুমিনাস সিডে তাহলে আমরা কি দেখতে পাবো? এন্ডোস্পার্মের কিছুটা অংশ। দেখ এটা সিড কোট আছে আর এখানে এন্ডোস্পার্মের কিছু অংশ তুই দেখতে পাচ্ছিস। এবং এন্ডোস্পার্ম নট কমপ্লিটলি ইউজড আপ ডিউরিং দ্য এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। এখানে এমব্রায়ো আছে, দেখ এখানে কোলিওপটাইল আছে। কোলিওপটাইল মানে কাণ্ডের উপরের দিকে যে আবরণ, তারপর মূলের নিচের দিকে যে আবরণ সেটা হচ্ছে কোলিওরাইজা। এখানে রেডিকেল আছে, এখানে প্লিমিউল আছে, ঠিক আছে। স্কুটেলাম আছে, একবীজপত্রী উদ্ভিদের বীজ। আবার দেখ এখানে কিন্তু এন্ডোস্পার্মকে তুই দেখতে পাচ্ছিস। সো এন্ডোস্পার্ম নট কমপ্লিটলি ইউজড আপ ডিউরিং দ্য এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। এখন তো সবার মনে প্রশ্ন জাগতে পারে যে অ্যালবুমিনাস এবং নন অ্যালবুমিনাস সিডের তাহলে ছবি কি? তাহলে এখানে দেখ কোনো এন্ডোস্পার্ম নেই, কিন্তু এই জায়গাতে এন্ডোস্পার্ম আছে, সেই জন্য এটা অ্যালবুমিনাস সিড। যেমন হুইট, মেইজে, বার্লি এবং ক্যাস্টর। ওকে, সিডের অ্যাডভান্টেজ কি দেখ। সিড বলছে পলিনেশন এন্ড দ্য ফার্টিলাইজেশন ইজ। আচ্ছা, সিডের অ্যাডভান্টেজ একটু এক্সাম্পল দিই। মনে কর ধর একটা নারকেলের বাইরের দিকে কভারিং থাকে এবং নারকেল সহজেই জলে ভেসে যায়, জলের স্রোতেতে ভেসে যায়। নারকেল প্রধানত যেখানে সামুদ্রিক অঞ্চলে প্রধানত বেশি জন্মায়, তাহলে সেই সিড ভেসে ভেসে অনেক দূরে চলে যায়, যেটা প্রধানত তাদের রিপ্রোডাকশনে হেল্প করে। এগুলোই সব অ্যাডভান্টেজ অফ দ্য সিড। পলিনেশন এন্ড দ্য ফার্টিলাইজেশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াটার।
এনজিওস্পার্মের ক্ষেত্রে যে পলিনেশন যেটা হচ্ছে, ফার্টিলাইজেশন যেটা হচ্ছে, সেখানে কিন্তু কোনো জলের প্রয়োজন হয় না। যেমন ব্রাইফাইটের ক্ষেত্রে জলের প্রয়োজন হয়, বাট এনজিওস্পার্মের ক্ষেত্রে জলের প্রয়োজন হয় না। সো সিড ফরমেশন ইজ ইম্পর্টেন্ট, সেই জন্যই কিন্তু সিড ফরমেশন গুরুত্বপূর্ণ। সিড হ্যাভ বেটার অ্যাডাপটিভ স্ট্র্যাটেজিস, এই যে সিড যেটা ডেভেলপ করছে, বাইরে কভারিং আছে, এমব্রায়োকে প্রোটেক্ট করছে, তার ভেতরে খাবার দিয়ে দিচ্ছে, মানে একটা কমপ্লিট প্যাকেজ যেটাকে আমরা বলতে পারি। খাবার আছে, এমব্রায়ো আছে, সে খাবে আর বাড়বে। সুতরাং অ্যাডাপ্টেশন ফর দ্য ডিসপার্সাল টু দ্য নিউ হ্যাবিটেটস, এমনভাবে সেটা তৈরি হচ্ছে যাতে নতুন হ্যাবিটেটসে সেটা ছড়িয়ে পড়তে পারে, এবং হ্যাভ দ্য সাফিসিয়েন্ট ফুড রিজার্ভ, প্রচুর পরিমাণে খাবার তার মধ্যে সঞ্চিত থাকে। সো ইয়ং সিডলিংস আর নারিশড আনটিল দে আর ক্যাপেবল অফ ফটোসিনথেসিস, যতদিন না পর্যন্ত ফটোসিনথেসিস করতে পারছে ততদিন পর্যন্ত তারা কিন্তু খাবার পায়। হার্ড সিড কোড প্রোভাইড দ্য প্রোটেকশন টু দ্য ইয়ং এমব্রায়ো, হার্ড যে সিড কোড থাকে সেটা ইয়ং এমব্রায়োকে প্রোটেকশন দেয়। সিন্স প্রোডাক্ট অফ দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা প্রোডাক্ট, সো জেনারেট নিউ জেনেটিক কম্বিনেশন লিডিং টু দ্য ভ্যারিয়েশন, তার মানে এদের মধ্যে কিন্তু জেনেটিক রিকম্বিনেশন হয়। সিডস ক্যান বি স্টোর্ড, সিডকে তুই জমা রাখতে পারিস, অ্যান্ড ক্যান বি ইউজ টু রেজ ক্রপস ইন দ্য নেক্সট জেনারেশন, আমরা বীজকে আমরা প্রধানত জমা রাখতে পারি, সেই জন্যই বিভিন্ন গাছের দানা কিনতে পাওয়া যায়। তার মানে এই সিড কিন্তু ডরমেন্সি পিরিয়ডে থাকতে পারে। দেখ, সিড ডরমেন্সি এবং জার্মিনেশন, তাহলে একটা তুই বাজার থেকে একটা মানে গাছের দানা কিনে আনলি, সেটাকে এবার মাটিতে বসাতে হবে। তাহলে তুই যে সিড যেটা কিনে আনবি তার মধ্যে কিন্তু লিভিং এমব্রায়ো থাকে, এমব্রায়োর ফুড থাকে, এবং এমব্রায়োর বাইরে কভারিং থাকে, যাতে বাইরের কোনো আঘাত থেকে সে যাতে মারা না যায়, আঘাত থেকে রক্ষা পায়। তাহলে এই যে সিড, এর যে ডরমেন্সি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখ কিছু ইনফরমেশন আছে, ইম্পর্টেন্ট ইনফরমেশন। অ্যাজ দ্য সিড ম্যাচিওর, যখন সিড ম্যাচিওর করে, ইট বিকামস ড্রাই, তখন এটা শুষ্ক হয়ে যায়, কন্টেনিং অনলি 10 থেকে 15% ময়েশ্চার বাই মাস। সো জেনারেল মেটাবলিক অ্যাক্টিভিটি অফ দ্য সিড স্লোজ ডাউন, তাহলে সিড যখন ম্যাচিওর করে, যেহেতু জল বেরিয়ে যাচ্ছে, তার মানে তার মধ্যে জেনারেল যে মেটাবলিক অ্যাক্টিভিটি আছে সেগুলো ক্রমশ কমতে থাকে। এমব্রায়ো এন্টার এ স্টেট অফ ইনঅ্যাক্টিভিটি, তো তাকেই বলা হয় ডরমেন্সি। তাহলে যখন এমব্রায়ো থেকে, মানে সিড থেকে জল বেরিয়ে যাচ্ছে, তখন মেটাবলিজম সেখানে কমে যাচ্ছে, তার ফলে সেটা ডরমেন্ট পিরিয়ডে চলে আসছে, মানে ঘুমন্ত সিচুয়েশনে চলে আসছে। যদি ফেভারেবল কন্ডিশন যদি অ্যাভেলেবেল হয়, জল যদি বেশি হয়, তাহলে কি হবে? তুই একটা গাছের দানাকে জল দিলি, তাহলে হাইড্রোলাইসিস অফ দ্য স্টোর ফুড সো দ্য মেটাবলিজম, তাহলে এই সিডের মধ্যে যে স্টোর্ড ফুড ছিল সেগুলো জলের উপস্থিতিতে সেগুলো ভেঙে যায়, তার ফলে মেটাবলিজম বেড়ে যাবে। অক্সিজেন এখানে ঢুকবে, দেখো অক্সিডেশন অফ দ্য ফুড টু মেক দ্য এটিপি, যে খাবারগুলো ভাঙলো তার অক্সিডেশন হবে, তার ফলে এটিপি তৈরি হবে। এবং টেম্পারেচার অবশ্যই লাগে জার্মিনেশনের জন্য, তাহলে জার্মিনেশনের 3টি ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল ফ্যাক্টর, একটা ওয়াটার, একটা অক্সিজেনের, একটা টেম্পারেচার। সো ফর প্রপার অ্যাক্টিভিটি অফ দ্য এনজাইমের প্রপার অ্যাক্টিভিটির জন্য টেম্পারেচার গুরুত্বপূর্ণ, এবং তার ফলে সিড কিন্তু অঙ্কুরোদ্গম হয়, সিডের জার্মিনেশন হয়। ঠিক আছে, ধরে দেখ একটা মটরের গাছের বীজ বা ছোলা গাছের দানা, সেটা কিন্তু এমনি এমনি গাছ হবে না, তাকে জল দিতে হবে, অক্সিজেন দিতে হবে, টেম্পারেচার দিতে হবে। এগুলো কেন জার্মিনেশন ঘটায় সেটাই কিন্তু এখানে লেখা আছে। ক্লিয়ার হয়ে গেল? এবং দেখো যেটা বলছিলাম যে সিড কিন্তু দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। রেকর্ড অফ দ্য সিড ভায়াবিলিটি, হাউ লং সিডস রিমেইনস অ্যালাইভ আফটার ডিসপার্সড, একটা গাছের ফল থেকে ঝরে পড়ার পরে একটা সিড কত বছর পর্যন্ত বাঁচতে পারে, এটা ভ্যারিজ গ্রেটলি, বিভিন্ন প্ল্যান্টসের ক্ষেত্রে বিভিন্ন হয়। ইন এ ফিউ স্পিসিস লস ভায়াবিলিটি উইদিন এ ফিউ মান্থ, কিছু কিছু গাছ আছে যেখানে সিড গাছ থেকে পড়ার পরে কিছু মাস পর্যন্ত সিডের ভেতরে এমব্রায়ো বেঁচে থাকতে পারে। ফর লার্জ নাম্বার অফ দ্য স্পিসিস, বেশিরভাগ স্পিসিসের ক্ষেত্রে লাইফ ফর সেভারাল ইয়ার্স, অনেক বছর পর্যন্ত বাঁচতে পারে। এবং ইন ফিউ রিমেইনস অ্যালাইভ ফর 100 অফ ইয়ার্স, বুঝতে পারছিস? কোনো কোনো ক্ষেত্রে এই সিড 100 বছর পর্যন্ত বাঁচতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু বেশ কয়েক বছর কিন্তু বাঁচে। রেকর্ড অফ দ্য ভেরি ওল্ড বাট দ্য ভায়াবল সিড, এখানে দেখ একটা রেকর্ড আমরা দেব, খুব পুরানো সিড কিন্তু সেটা কিন্তু ভায়াবল, মানে বেঁচে আছে এরকম সিড। সিড অফ দ্য লিউপিনাস এরাক্টিকাস এক্সক্যাভেটেড ফ্রম দ্য আর্কটিক তুন্দ্রা অঞ্চল থেকে যেটাকে বের করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে, জার্মিনেটেড অ্যান্ড ফ্লাওয়ার্ড আফটার 10,000 ইয়ার্স অফ ডরমেন্সি। তাহলে দেখ লিউপাইন যেটাকে বলা হচ্ছে লিউপিনাস আর্কটিক অঞ্চল থেকে যেহেতু এটাকে বের করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে, 10,000 বছর পরে সেখান থেকে কিন্তু গাছ এবং ফুল ফুটেছে। তাহলে ওল্ডেস্ট সিড ভায়াবল। এবং আর একটা সিড আছে, দেখো সিড অফ ডেট পাম, যেটাকে বলে ফোনিক্স ড্যাকটাইলিফেরা,
2000 বছরের ওল্ড ভায়াবল সিড, আগেরটা ছিল 10,000 বছর, এটা 2000 বছর, ডিসকভার্ড ডিউরিং দ্য আর্কিওলজিক্যাল এক্সক্যাভেশন অ্যাট দ্য কিংস হেরোডস প্যালেস নিয়ার দ্য ডেড সি। তাহলে কিংস হেরোডস এর প্রাসাদে ডেড সির কাছে এই সিডকে প্রধানত আবিষ্কার করা হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সিড দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ভায়াবল থাকতে পারে। এখানে দেখ, এবার সিড আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কটিলেডন্স আছে। কটিলেডন্স মানে বীজপত্র, যেটা ইন্ডোস্পার্ম থেকে খাবার নিয়ে সেটা এরকম ফুলে যায় এবং এমব্রায়ো এখান থেকে পুষ্টি প্রদান করে, এমব্রায়োকে পুষ্টি প্রদান করে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোপাইল, যেখান দিয়ে ওয়াটার ঢোকে ইত্যাদি এই ঘটনা ঘটে। তারপরে দেখ এখানে হাইপোকটাইল, এখানে দেখ কটিলেডন্স আছে, এটা হচ্ছে কটিলেডন্স, এটা এখানে ইন্ডোস্পার্ম আছে, সিড কোট আছে, ঠিক আছে, ইত্যাদি এরকম কিছু কিছু ছবি দেওয়া আছে। আর এটা প্রধানত একটা মনোকটের এমব্রায়ের মানে সিডের একটা ছবি, ঠিক আছে। তারপরে দেখো এই যে সিড আছে, সিড বা দানা কোথায় থাকে? সিড বা দানা প্রধানত কোথায় থাকে? ফলের ভিতরে। একটা আপেলকে দেখতে পাচ্ছিস তো, আপেলের এরকম জায়গাতে দানা থাকে, থাকে না? এই জায়গাকার দানাটাকে আমরা বের করে দিই, তাহলে এটাই হচ্ছে সিড। আমরা যেটা বের করে ফেলে দিচ্ছি অ্যাকচুয়ালি তার মধ্যে কিন্তু এমব্রায়ো আছে, এমব্রায়োর ফুড আছে এবং তার কভারিং আছে। সুতরাং এখানে ডিফারেন্ট টাইপের সিড এর ছবি দেওয়া আছে আমাদের এনসিইআরটিতে। এবার দেখো ফ্রুটস ফ্রম দ্য ওভারি, তাহলে সিড কিন্তু ফলের মধ্যেই থাকে। অ্যাজ দ্য ওভিউল ম্যাচিওর ইন্টু দ্য সিড, মানে ডিম্বক যেটা সিডে পরিণত হয়, দ্য ওভারি ডেভেলপস ইন্টু এ ফ্রুটস, তখন ওভারি কিন্তু ফলে পরিণত হয়। সো দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সিড অ্যান্ড দ্য ফ্রুটস প্রসিড সাইমালটেনিয়াসলি, তাহলে সিড এবং ফলের ডেভেলপমেন্ট কিন্তু একসঙ্গেই চলতে থাকে। টেকনিক্যালি ফ্রুট ইজ এ রাইপেন্ড ওভারি, আমরা বলতে পারি যে ফ্রুট ফল আর কিছুই নয়, এটা হচ্ছে একটা ওভারি প্রধানত যখন পরিণত হয় সেটা ফলে পরিণত হয়। এবং এই ফল কি করে? ফল প্রোটেক্ট দ্য সিড, ফল সিডকে প্রধানত প্রোটেকশন দেয় এবং হেল্প দ্য ডিসপারশন অফ দ্য সিড। মনে কর ধর কোনো অ্যানিম্যাল কোনো ফল খেলো, ফল খাওয়ার জন্য ফলকে মুখে করে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল এবং সেখানে গিয়ে দানাটাকে ফেলে দিল, সে ফলটাকে খেয়ে নিল। তাহলে এই ফলের লোভেই কিন্তু সেই অ্যানিম্যাল ফলটাকে তুলেছে, সেই জন্য এটা কি করছে? এটা কিন্তু পরোক্ষভাবে সিডের ছড়িয়ে পড়াতে হেল্প করছে। আমরা যে মটরের যে দানা দেখি, এই যে দানাটা কিন্তু প্রকৃতপক্ষে সিড, আর বাইরের যে কভারিং যেটা দেখিস তো এটাই হচ্ছে পড, এটাই হচ্ছে ফ্রুটস, ঠিক আছে। এইবার দেখো বেশিরভাগ ফলের ক্ষেত্রে বিভিন্ন কভারিং থাকে। আমরা একটা আমকে দেখছি পেরিকার্প, দ্য ওয়াল অফ দ্য ওভারি ডেভেলপ ইন্টু দ্য ওয়াল অফ ফ্রুট কল দ্য পেরিকার্প। দেখ তাহলে ওভারির যে ওয়াল আছে সেটা পর্যন্ত ফলের আবরণ তৈরি করে, যেটাকে বলে আমের চামড়া, তো সেটাকেই আমরা বলবো পেরিকার্প। এবং এই পেরিকার্প দুরকম হয়, একটা ড্রাই হতে পারে, মানে ফলের বাইরের আবরণটা খুব ড্রাই হতে পারে, যেমন গ্রাউন্ডনাট এবং মাস্টার্ড, অথবা ফ্লেশি হতে পারে, ঠিক আছে। ফ্লেশি মানে কি রসালো হতে পারে, যেমন গুয়াভা হতে পারে, অরেঞ্জ হতে পারে, ম্যাঙ্গো হতে পারে। আমরা জানি পেয়ারা পেকে গেলে সেটা অনেকটা ফ্লেশি হয়ে যায়, লেবু, ঠিক আছে, ম্যাঙ্গো, আম। এবং এই ফ্লেশি যেগুলো আছে একদম বাইরের দিকে যে কভারিং, তো সেটাই হচ্ছে এপিকার্প। দেখবি আমের যে চামড়া যেটা, তো সেটাই হচ্ছে এপিকার্প। মাঝখানে যে হলুদ যে পোর্শনটা আছে তো সেটাই হচ্ছে মেসোকার্প। আর ভিতরে যে আঁটি আছে, আঁটির ভিতরের দিকে বাইরের দিকে একটা কভারিং থাকে, তো তাকেই আমরা বলবো এন্ডোকার্প। এবং ভিতরে যে আঁটিটা থাকে তো সেটাই কিন্তু প্রকৃতপক্ষে সিড, ঠিক আছে। তাহলে আমরা কভারিং দেখে নিলাম। এবং দেখো ফ্রুট কিন্তু দুই ধরনের হয়, একটা ট্রু ফ্রুট হতে পারে অথবা ফলস ফ্রুট হতে পারে। ট্রু ফ্রুট বেশিরভাগ গাছের ক্ষেত্রে কিন্তু আমরা প্রকৃত ফল দেখতে পাই। ফ্রুটস ডেভেলপ ফ্রম ওভারি, ডিম্বাশয় থেকেই প্রধানত ফ্রুটস যখন তৈরি হয়। আদার ফ্লোরাল পার্টস ডেজেনারেট অ্যান্ড ফল অফ, মানে ক্যালিক্স, করলা এইসবগুলো নষ্ট হয়ে যায়, কেবলমাত্র ওভারি থেকেই ফল তৈরি হয়। আর কিছু প্ল্যান্ট আছে যেখানে ফ্রুটস ডেভেলপ দ্য আদার দ্যান দ্য ওভারি, ঠিক আছে। তাহলে ওভারি ছাড়া যদি অন্য কোনো জায়গা থেকে ফল তৈরি হয় তখন তাকে বলে ফলস ফ্রুট, ঠিক আছে। যেমন থ্যালামাস মেক্স দ্য ফ্রুটস ইন অ্যাপেল, স্ট্রবেরি এবং ক্যাশিউ। তাহলে অ্যাপেল, স্ট্রবেরি, ক্যাশিউ এরা কিন্তু প্রকৃতপক্ষে ফলস ফ্রুট, কারণ ওভারি নয়, থ্যালামাস ফুলের যে বিভিন্ন অংশ যাতে অংশ যে স্ট্রাকচারের মধ্যে থাকে তো তাকেই বলে থ্যালামাস। তো এই থ্যালামাস যখন ফলে পরিণত হয় তো তখনই তাকে আমরা বলছি, এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ দ্য ফলস ফ্রুট, ওকে। এবং দেখো পার্থেনোকার্পিক ফ্রুট, কিছু কিছু ফল আছে যেগুলো ইন মোস্ট অফ দ্য স্পিসিস দ্য ফ্রুট ইজ দ্য রেজাল্ট অফ ফার্টিলাইজেশন। কিন্তু কিছু কিছু স্পিসিস আছে যেখানে ফ্রুটস ডেভেলপ উইদাউট ফার্টিলাইজেশন। যদি ফার্টিলাইজেশন যদি না হয় তাহলে কোনো দানা তৈরি হবে না। তাহলে এই যে সিডলেস ফ্রুটস তৈরি হয় যেমন কলা, ঠিক আছে, তো এই প্রসেসকে আমরা বলবো পার্থেনোকার্পি। এবং দেখো
ক্যান বি ইনডিউসড বাই অ্যাপ্লিকেশন অফ দ্য গ্রোথ হরমোন অক্সিন। এই পার্থেনোকার্পি কিভাবে তুই করতে পারবি? অক্সিন প্রয়োগে। প্ল্যান্টস ইন হুইচ দ্য ফ্রুটস কন্টেন ভেরি লার্জ নাম্বার অফ সিডস। কিছু কিছু প্ল্যান্ট আছে যেখানে অনেক সংখ্যক প্রধানত এক্ষেত্রে সিড থাকে, যেমন অর্কিড, ঠিক আছে? অর্কিডের মধ্যে থাউজেন্ডস অফ দ্য টাইনি সিডস আমরা দেখতে পাই অর্কিড ফলে। আর অরোব্যাঙ্কি এবং স্ট্রিগা এখানে দে আর প্যারাসাইটিক স্পিসিস, ঠিক আছে? তাহলে এই এক্সাম্পলগুলো পড়বি। আবারও বলছে কোনো লাইন কিন্তু বাদ দিলে হবে না। এরপরে আরো একটা অংশ আমরা পড়বো যেটা খুব বোঝার আছে, তো সেটাই হচ্ছে অ্যাপোমিক্সিস। দেখ বলছে সিডস আর প্রোডাক্ট অফ ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশনের ফলেই সিড তৈরি হয়। বাট ইন ফ্লিউ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, কিন্তু কিছু ফ্লাওয়ারিং প্ল্যান্ট আছে যেমন স্পিসিস অফ দ্য অ্যাস্টারাসি অ্যান্ড দ্য গ্রাসেস প্রডিউস সিডস উইদাউট ফার্টিলাইজেশন। তাহলে ফার্টিলাইজেশন ছাড়া যদি সিড তৈরি হয় তখন তাকে বলে অ্যাপোমিক্সিস। সিডস আর প্রোডাক্ট অফ ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশনের ফলেই সিড তৈরি হয়। বাট ইন ফিউ ফ্লাওয়ারিং প্ল্যান্ট যেমন অ্যাস্টারাসি এবং গ্রাসেস প্রডিউস দ্য সিডস উইদাউট ফার্টিলাইজেশন, এক্ষেত্রে সিড ফার্টিলাইজেশন ছাড়াই তৈরি হচ্ছে। তো এই প্রসেসকেই আমরা বলবো অ্যাপোমিক্সিস। অ্যাপোমিক্সিস ইজ এ ফর্ম অফ আসেক্সুয়াল রিপ্রোডাকশন। এটা কিন্তু একটা আসেক্সুয়াল রিপ্রোডাকশন দ্যাট মিমিক দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে এক্ষেত্রে গ্যামেটের কিন্তু মানে ইউনিয়ন হচ্ছে না, তো সেক্সুয়াল রিপ্রোডাকশনকেই এটা যেন মানে মিমিক করছে। কিভাবে? দেখ বলছে এমব্রায়ো স্যাক ডেভেলপ ডিরেক্টলি ফ্রম দ্য মেগাস্পোর মাদার সেল উইদাউট মিওসিস। এমব্রায়ো স্যাক সরাসরি কিন্তু মেগাস্পোর মাদার সেলে পরিণত হয়, ঠিক আছে? দেখ এমব্রায়ো স্যাক ডেভেলপ ডিরেক্টলি ফ্রম দ্য মেগাস্পোর মাদার সেল উইদাউট মিওসিস। তাহলে কোনো মিওসিস ছাড়াই যেহেতু হচ্ছে, সেই জন্য এমব্রায়ো স্যাকের মধ্যে আমরা ডিপ্লয়েড এগ দেখতে পাচ্ছি। প্রধানত এগ তৈরি হচ্ছে কি প্রসেসে? মিওসিস সেল ডিভিশনে, কিন্তু এক্ষেত্রে কোনো মিওসিস হচ্ছে না। এমব্রায়ো স্যাক থেকে সরাসরি যেহেতু ডিপ্লয়েড এগ তৈরি হচ্ছে, তাহলে এমব্রায়ো অটোমেটিক্যালি ডিপ্লয়েড হয়ে যাচ্ছে উইদাউট ফার্টিলাইজেশন। এবং বাই দ্য পলি এমব্রায়োনি এক্সাম্পল হচ্ছে মেনি সাইট্রাস অ্যান্ড দ্য ম্যাঙ্গো ভ্যারাইটিস। তাহলে এক্ষেত্রে অনেক এমব্রায়ো কিন্তু তৈরি হতে পারে, যেমন সাইট্রাস লেবু জাতীয় এবং ম্যাঙ্গো ভ্যারাইটি, এটা প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে? পলি এমব্রায়োনি কোথায় দেখা যায়? এবং পলি এমব্রায়োনি দেখো এখানে কি বলছে, সাম নিউসেলার সেল অ্যারাউন্ড দ্য এমব্রায়ো স্যাক, কিছু নিউসেলাসের এই যে সেল এমব্রায়ো স্যাককে যেটা কভার করে আছে, ওভিউলকে যেটা কভার করে আছে, পট্রুড ইনটু দ্য এমব্রায়ো স্যাক অ্যান্ড ফর্ম দ্য এমব্রায়ো, মানে নিউসেলাস থেকেও এটা কিন্তু এমব্রায়ো তৈরি হতে পারে। যেহেতু অনেক নিউসেলাসের সেল এর মধ্যে ঢুকে যাচ্ছে, তার মানে অসংখ্য এমব্রায়ো আমরা দেখতে পাবো। সো ওভিউল কন্টেইন দ্য মেনি এমব্রায়ো, ঠিক আছে? তাহলে দেখ নিউসেলাসের সেল ওভিউলের মধ্যে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে এমব্রায়ো তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানেও যে নিউসেলাস সেটা কিন্তু ডিপ্লয়েড। তাহলে দুই রকম ভাবে এটা হতে পারে। পলি এমব্রায়োনি কিভাবে হচ্ছে আমরা দেখলাম, আর 2 নম্বর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি, এই যে সেল এমব্রায়ো স্যাক ডেভেলপ ডিরেক্টলি ফ্রম দ্য মেগাস্পোর মাদার সেল, ঠিক আছে? একটা ডিপ্লয়েড এগ তৈরি হচ্ছে সরাসরি। তাহলে যেহেতু ডিপ্লয়েড এগ তৈরি হয়ে যাচ্ছে, ফার্টিলাইজেশনের আর কোনো প্রয়োজন হচ্ছে না। এবং লাস্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউজ অফ অ্যাপোমিক্সিস ইন হাইব্রিড। এই যে অ্যাপোমিক্সিস কি কাজে আমরা ব্যবহার করি দেখো। সেভারাল অফ আওয়ার ফুড অ্যান্ড দ্য ভেজিটেবল ক্রপস আর হাইব্রিড ভ্যারাইটি, অর্থাৎ আমরা যে খাবার খাই, আমরা যে শস্য খাই, সেগুলো সব হাইব্রিড ভ্যারাইটি। সুপিরিয়র ক্যারেক্টার্স অফ দ্য টু প্ল্যান্ট অফ দ্য সেম স্পিসিস আর মার্জড অ্যান্ড দ্য হাইব্রিড আর ফর্মড। মানে কিরকম? হাইব্রিড আমরা তখনই করব যখন দুটো ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সুপিরিয়র ভ্যারাইটি মানে উন্নত বৈশিষ্ট্যের গাছের মধ্যে প্রজনন ঘটিয়ে আমরা আমাদের টার্গেটকে ফুলফিল করব। সুপিরিয়র ক্যারেক্টার্স অফ দ্য টু প্ল্যান্ট অফ দ্য সেম স্পিসিস, একই প্রজাতির সুপিরিয়র ভ্যারাইটির প্ল্যান্টকে আমরা নিচ্ছি এবং হাইব্রিডস আর ফর্মড। যেমন এখানে তুই দেখ একটা লেন্থ হচ্ছে স্টক লেন্থ, ঠিক আছে? সে হচ্ছে লম্বা, আর এখানে রেড ফ্লাওয়ার আছে, ঠিক আছে? তাহলে নেক্সট জেনারেশনে আমরা হাইব্রিড আমরা পাচ্ছি, অর্থাৎ লম্বা স্টেম এবং রেড ফ্লাওয়ার। যেখানে রেড ফ্লাওয়ার এখানে আছে, স্টেমের হাইট কিন্তু শর্ট, কিন্তু তুই হাইব্রিড কিভাবে পাচ্ছিস? তোর টার্গেট কি? লম্বা লেন্থ এবং রেড ফ্লাওয়ার। এটুকু বোঝাতে পেরেছি? ঠিক আছে, বুঝতে পেরেছিস? কিন্তু যখন হাইব্রিড তৈরি হয় কিছু প্রবলেম হয়ে যায়। কিরকম? হাইব্রিড তো 100% আর এরকম হাইব্রিড হতে পারে না, মানে সমস্ত প্ল্যান্ট থেকেই যে হাইব্রিড তৈরি হবে সেরকম নয়। কখনো কখনো ফলস ঘটনা ঘটে গেল, তার ফলে আগের মতো প্যারেন্টাল প্ল্যান্ট তো তুই পেয়ে যাবি হাইব্রিডের সঙ্গে সঙ্গে, অর্থাৎ নেক্সট জেনারেশনে এই ঘটনাটাও ঘটতে পারে। এখানে দেখ
আমরা প্রথম জেনারেশনে হয়তো হাইব্রিড পেলাম, কিন্তু পরের জেনারেশনে আবার আগের প্যারেন্টাল কন্ডিশন ফিরে আসতে পারে মেন্ডেলের সূত্র অনুযায়ী। ঠিক আছে, অর্থাৎ আবার দেখ ব্লু ফ্লাওয়ার পেতে পারি, আবার দেখ রেড ফ্লাওয়ার পেতে পারি, এটাই হচ্ছে প্রবলেম। সো সিডস কালেক্টেড ফ্রম দ্য হাইব্রিড অ্যান্ড দ্য কাল্টিভেটেড, যদি আমরা এই হাইব্রিড থেকে সিডকে নিই এবং সেটাকে যদি কাল্টিভেট করি, এগেন দ্য প্ল্যান্টস ইন দ্য প্রোজেনি উইল সেগ্রিগেট অ্যান্ড ডু নট মেনটেন দ্য হাইব্রিড ক্যারেক্টার, এবং তার ফলে হাইব্রিড ক্যারেক্টার কিন্তু মেনটেন করে না। তাহলে প্রথমবার তুই হয়তো হাইব্রিড পেলি, কিন্তু সেকেন্ড টাইম ওই বীজগুলো নিয়ে তুই যদি আবার যদি বসিয়ে দিস, সেখান থেকে যে সবাইকে যে হাইব্রিড পাবি সেরকম কিন্তু নয়। তাহলে এর সলিউশন কি? এর থেকে নিশ্চয়ই একটা সলিউশন আছে। সো নিউ হাইব্রিড সিডস আর টু বি প্রডিউসড এভরি ইয়ার, এবং তার ফলে প্রত্যেক বছর নতুন নতুন হাইব্রিড সিড তৈরি করা হয়, হুইচ ইজ সুপার কস্টলি, যেটা কিন্তু প্রচুর দামি। বাট ইফ দিস হাইব্রিড আর প্রডিউসড বাই অ্যাপোমিক্সিস, কিন্তু এই হাইব্রিডগুলোকে যদি অ্যাপোমিক্সিস প্রসেসে তুই তৈরি করিস, একদম সরাসরি ডিপ্লয়েড যদি তৈরি করে দিস, তাহলে কি হবে? দেয়ার ইজ নো সেগ্রিগেশন অফ দ্য ক্যারেক্টার, সেগ্রিগেশনের কোনো প্রয়োজন হবে না। সো রেজাল্ট হচ্ছে কি, ট্রান্সফার অফ দ্য অ্যাপোমিক্সিক জিনস ইনটু দ্য হাইব্রিড। অ্যাপোমিকটিক জিন যদি আমরা হাইব্রিডে দিয়ে দিই, তাহলে আমাদের এই প্রবলেমটা আর হবে না। তাহলে আরেকবার বলছি, দেখ অ্যাপোমিক্সিস কাকে বলছি? অ্যাপোমিক্সিস হচ্ছে যখন ডিরেক্টলি এখান থেকে ডিপ্লয়েড এগ তৈরি হচ্ছে, এমব্রায়ো স্যাক ডিরেক্টলি যখন ডেভেলপ করে যাচ্ছে, তার মানে এক্ষেত্রে কোনো ফার্টিলাইজেশনের প্রয়োজন হয় না, কোনো গ্যামেট তৈরি হওয়ার প্রয়োজন হয় না। সুতরাং এটা অ্যাকচুয়ালি আসেক্সুয়াল রিপ্রোডাকশন, বাট দিস মিমিক সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো এটাকেই আমরা বলবো অ্যাপোমিক্সিস। আর পলি এমব্রায়োনি কাকে বলে? যখন অনেকগুলো এমব্রায়ো আমরা পাই। এখন ঘটনা হচ্ছে, যখন আমরা হাইব্রিডকে যখন আমরা চাষ করি, তখন কি দেখি? তখন আমরা ফার্স্ট জেনারেশনে হয়তো হাইব্রিড পেলাম, কিন্তু তার দানাগুলো বা সিড যদি নিয়ে আমরা বসাই, যে গাছগুলো তৈরি হবে সবাই যে সুপিরিয়র কোয়ালিটির হবে সেরকম নয়। এই প্রবলেমকে ফিক্সড করার জন্য এই যে প্রথম জেনারেশনে যে হাইব্রিড যেটা তৈরি হয়েছে, এই যে প্রথম জেনারেশনে দেখো এখানে যে হাইব্রিড প্ল্যান্ট যেটা তৈরি হয়েছে, এটাকে অ্যাপোমিক্সিস করে দাও। কি করে দাও? এটাকে অ্যাপোমিক্সিস, অ্যাপোমিক্সিসের জিন এখানে ঢুকিয়ে দাও। তাহলে এর আর সেক্সুয়াল রিপ্রোডাকশন বা গ্যামেট তৈরি করার মানে সেগ্রিগেশনের কোনো প্রয়োজন হবে না। অটোমেটিক্যালি এখান থেকে তুই সুপিরিয়র ভ্যারাইটির প্ল্যান্টকে তুই পাবি। ফ্লাওয়ারিং প্ল্যান্ট একটা হিউজ চ্যাপ্টার, এটা শেষ করলাম। ঠিক আছে, আমরা কি কি দেখলাম? আমরা ফ্লাওয়ারের স্ট্রাকচার আমরা যেমন দেখলাম, তার সঙ্গে সঙ্গে স্টেমেন কার্পেলের স্ট্রাকচার আমরা দেখলাম। এর সাথে সাথে কিভাবে মাইক্রোস্পোরেঞ্জিয়াম, মেগাস্পোরেঞ্জিয়ামের স্ট্রাকচার আমরা দেখেছি। পোলেনের আমরা স্ট্রাকচার দেখলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে কিভাবে এমব্রায়ো স্যাকের ডেভেলপমেন্ট হয়, মেল ফিমেল গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট কিভাবে হয়। পলিনেশন সম্পর্কে একদম আমরা ডিটেলস আইডিয়া নিয়েছি, কিভাবে পলিনেশন হয়, কোনটা চ্যাসমোগ্যামাস ফ্লাওয়ার, কোনগুলো ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার, কন্ট্রিভেন্সেস অফ দ্য পলিনেশন, এবং উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার, তাদের এক্সাম্পল, এই সবগুলো দেখেছি আমরা। এর সাথে সাথে আমরা দেখলাম এনজিওস্পার্মের যেটা স্যালিয়েন্ট ফিচার্স, অর্থাৎ ডাবল ফার্টিলাইজেশন কিভাবে হচ্ছে, জিনিসে কিভাবে হচ্ছে, এন্ডোস্পার্মের ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে, এমব্রায়ের ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে, এবং শেষে আমরা দেখলাম অ্যাপোমিক্সিস, এবং তার সঙ্গে সঙ্গে সিড ফ্রুটস ইত্যাদি এগুলো যেমন দেখলাম। অ্যাপোমিক্সিস কাকে বলে? পলি এমব্রায়োনি